সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। সর্বশেষ লেসনটি আমরা যেই জায়গা থেকে শেষ করেছিলাম, যেই পর্যন্ত আমরা শিখেছিলাম, আজকে তারপর থেকে আমরা শেখার চেষ্টা করব। সর্বশেষ লেসনে আমরা একটা বেশ বেসিক ধারণা পেয়েছিলাম এআই ভয়েস ওভার তৈরি করা থেকে শুরু করে ক্যাপকাট ইনস্টল, ক্যাপকাটে ভয়েস নিয়ে কাটাকুটি করা এবং সেখানে ফুটেজ ইনপুট করা। এরপরে আসলে আমরা আজকে আরেকটু সামনের দিকে দেখার চেষ্টা করব। আমি জাস্ট ক্যাপকাটটাকে যদি একটু ডাবল ক্লিক করে ওপেন করি, সেই ক্ষেত্রে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে একটা বেশ বিস্তর ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ আমরা ধীরে ধীরে সামনের দিকে শিখব। মোবাইল ইউজারদের জন্য অপশন সেমভাবে কাজ করে, বাট দ্য থিং ইজ, তার আগে আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমি যেমনটা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে আছে, আপনারা দেখতে শুনতে পাচ্ছেন। যাই হোক, এখানে আমাকে একটা কনফার্মেশন চাচ্ছে এবং একটা নোটিফিকেশন আপনারা আসলে জাস্ট কনফার্ম দিয়ে দেবেন। এরপরে ওর মতো করে আসলে সফটওয়্যারটা অন হতে থাকবে এবং সফটওয়্যারটা আসলে ওর মতো করে অন হবে। জাস্ট আপনি সময় দিবেন। আপনার ডিভাইসের স্পিডের উপর এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনার কত দ্রুত এই জায়গাটিতে কাজ করবে। ওকে, এখন দেখেন, আপনারা আজকে থেকে যদি কেউ ক্যাপকাট মোবাইল এবং কম্পিউটার প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান, অর্থাৎ এক্সপোর্ট দিয়ে দেখতে চান, কারণ আজকে যেই জিনিসপত্রগুলো আমরা দেখব সেগুলো আপনারা চাইলে এক্সপোর্ট দিয়ে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা প্রিমিয়ামের দিকে যেতে পারেন। যাই হোক, আমি যেমনটা বলছিলাম যে এখানে দেখেন, আমি সর্বশেষ এই প্রজেক্টটাতে কাজ করেছিলাম। আজকে আমি এই প্রজেক্টটাতেই অন করব। জাস্ট ক্লিক করলে আমাদের অটোমেটিক ডিভাইসে প্রজেক্ট সেভ হয়ে থাকে অটোমেটিক। সফটওয়্যারে কাজ করার পরে যদি আপনি সফটওয়্যার কেটে দেন, আপনার সফটওয়্যারে প্রজেক্ট থেকে যাবে। আপনি তারপরে সিম্পলি প্রজেক্টের উপরে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হওয়া, তারপরে সফটওয়্যার রান করা, এই লোড নেয়, এই সম্পূর্ণ প্রসেসটা ডিপেন্ড করবে আপনার ডিভাইসের স্পিডের উপর। অর্থাৎ আপনার ডিভাইসের র্যাম রম কেমন আছে, আপনার ডিভাইসের গ্রাফিক কার্ড আছে কিনা, ডিভাইসের কনফিগারেশন কেমন, পুরো ব্যাপারটা আসলে নির্ভর করবে সেটার উপরে। এইখানে আসলে অন্য জিনিসপত্রের কোনো নাই এবং কোনো ইফেক্ট প্রিসেট যদি ঠিকঠাকভাবে কাজ না করে, সেই ক্ষেত্রেও পুরো জিনিসটা এটার উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা যদি দেখি যে আমরা সর্বশেষ ক্লাসে এতটুকু ফুটেজ বসিয়ে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছিলাম যে কীরকম আসলে আসে। ওকে, তাহলে আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত একটা বেসিক ধারণা আছে যে আমরা কিভাবে ভয়েসটাকে ইনপুট করে কাটাকুটি করতে পারি, এরপরে ফুটেজটাকে ইনপুট করে কাটাকুটি করতে পারি। মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে সেম। এই কথাটা তো আমি বারবারই আপনাদেরকে বলছি। এই জায়গাটিতে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে আমি এখানে বিভিন্ন অপশনে বিভিন্নভাবে কাট দেওয়ার মাধ্যম দেখিয়েছিলাম। সেম প্রসেস, এই ফাংশনগুলো সিমিলারলি মোবাইলে কাজ করে। আপনার কম্পিউটারে আপনি যেরকম দেখতে পান। এখন এখানে আমরা একটা বেসিক ধারণা নেই। প্রথমে হচ্ছে ইনপুট যে ফাইলটা আছে, অর্থাৎ এখানে আমরা যে ফাইলগুলোকে ইনপুট করব সেই ফাইলগুলো এখানে থাকবে এবং আমরা সেই ফাইলগুলো এই জায়গাটিতে দেখতে পারবো। ইনপুট ফাইল অর্থাৎ আমাদের ডিভাইস থেকে এখানে যে ফাইলগুলো নিয়ে এসেছি হয় সেটা, এবং অথবা আমরা যেটা ডিরেক্ট ডাউনলোড করে ব্যবহার করছি সেটা। এরপরে যদি দেখেন আমার ইওর্স লেখা আছে, এখানে আপনি যদি কোনো ফাইল সেভ করে রাখেন, আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, আসলে ওই সেভ করা ওই ঝামেলা আমাদের যাওয়ার দরকার নেই। এআই মিডিয়া আছে, বাট আমরা দেখব লাইব্রেরি, কারণ এই লাইব্রেরিতে প্রচুর পরিমাণে ফুটেজ আমরা পেয়ে যাব। বিভিন্ন ধরনের প্রি ইফেক্ট, প্রিসেট বলেন বা ফুটেজ বলেন, এই ধরনের ইফেক্ট আমাদের ভিডিও তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ইফেক্ট বা প্রিসেটগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, এই যে প্রত্যেকটা বিভিন্ন ধরনের এখানে আসলে অটোমেটেড ইফেক্ট আছে এবং যেগুলো আপনি দেখবেন যে ডায়মন্ড আঁকা, আপনি ধরে নেবেন যে এটা ফুটেজ আপনি টাইমলাইনে এনে এটার সাহায্যে এডিট করে কাজ করে সব কিছু করতে পারেন, তখন আসলে আপনার তেমন কোনো প্রবলেম হবে না এবং আপনি কাজ করতে পারবেন। এখানে প্রিভিউ দেখতে পারবেন, বাট যখন আপনি এক্সপোর্ট দিতে যাবেন তখন আপনার কাছে আসলে অ্যাকাউন্টটা চাইবে। এখন
বিষয় হচ্ছে কি, আমি পুরো ব্যাপারটা সম্পর্কে একটু ক্লিয়ার করি। আমরা অ্যাডোবির যেই সফটওয়্যারগুলো আছে প্রিঅ্যাক্টিভ, সেই সফটওয়্যারগুলো দেয়ার বা সেই সফটওয়্যারগুলোর ব্যাপারে কিছু ভার্সন যেগুলো প্রিঅ্যাক্টিভ এখন কাজ করে সেগুলো হচ্ছে আমরা ডেলিভার করি। কিন্তু যেহেতু 2026 সাল, সকল সফটওয়্যার আসলে এআই মডেলে চলে গিয়েছে, এআই বেস হয়ে গিয়েছে, অটোমেটেড হয়ে গিয়েছে এবং সিকিউরিটির ব্যাপারে সবাই একটু কনসার্ন হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই একসময় আসলে ক্যাপকাটটা পুরোপুরি ফ্রি চলতো, বাট ক্যাপকাট এখন কিন্তু সেই ফ্রিটা চলে না। সব কিছু মিলিয়ে এইটার যে প্রিঅ্যাক্টিভ বা মড বা যেই ধরনের ভার্সনের কথাই বলেন, হতে পারে কম্পিউটার বা মোবাইল ফোন, দুটোর ক্ষেত্রেই আসলে ওই ভার্সন ওইগুলো ব্যবহার করলে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বলেন বা কোথাও কেউ যদি আপনাকে এপিকে সেল করে, মানে কিছু সেলার আছে যারা হয়তো বা 40-50 টাকা এপিকে সেল করে, ওইগুলোতে আপনি প্রপার কাজগুলো পাবেন না, প্রপার ইফেক্ট পিসেট ভিডিও ফুটেজগুলো থাকে না। ওগুলোর কম্পিউটার, মোবাইল, ম্যাক সব কিছুতে ব্যবহার করা অনেক বেশি রিস্ক। তো আমি সাজেস্ট করব যারা ক্যাপকাট ব্যবহার করেই কাজটা করবেন মোবাইল কম্পিউটারে, এই ক্ষেত্রে আপনারা বাইরে খুবই কমের মধ্যে এটার পাওয়া যায়। এটার প্রাইস মাঝে মধ্যে ভ্যারি করে, কখনো 300, কখনো 400, কখনো 250, এরকম ভ্যারি করে। আপনারা যে কোনো জায়গা থেকে খুঁজে কিনে নেবেন। তারপরও যদি আপনাদের রিলায়েবল সোর্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাপোর্ট তো খোলা আছেই। যাই হোক, সেইটার ক্ষেত্রে আপনি যদি এক্সপোর্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট দেওয়া ছাড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি নর্মালি র্যান্ডম এডিট করে এখানে প্রিভিউ দেখে দেখে প্রজেক্ট ফাইলগুলো রেখে দিবেন। যাদের তাও এক্সপোর্ট দিতে মনে চায় তারা সাবস্ক্রিপশনের দিকে যাবেন। ক্যাপকাট প্লে স্টোরে পাওয়া যায় এবং ম্যাক এবং কম্পিউটারের ক্ষেত্রে জাস্ট লিঙ্কে গিয়ে ডাউনলোড করলে আপনি সিম্পলি ব্যবহার করতে পারছেন। এখানে দেখেন প্রচুর পরিমাণ ইফেক্ট আছে এবং ইফেক্ট প্রিসেট আছে। এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই প্রথমে আমাদেরকে এটা ডিভাইসে ডাউনলোড করতে হবে। ধরেন আমি এই ফুটেজটা ব্যবহার করব, তাহলে এই যে ডাউনলোড আইকনে একটা ক্লিক করব, দেখেন এটা ডাউনলোড কমপ্লিট। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এইটার উপরে কিন্তু মাউস রাখলে এটার একটা প্রিভিউ দেখাবে। আমি জাস্ট এইটাকে এভাবে করে ড্র্যাগ করে কিন্তু আমাদের ভয়েসের উপরে নিয়ে আসতে পারবো। মোবাইল এবং কম্পিউটার উভয়ের ক্ষেত্রেই আপনি জিনিসটা পারবেন। এবং এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আপনি যখন এটাকে আপনার কম্পিউটার উপরে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এটা সামনের গ্যাপের সঙ্গে মিলে যাবে। আপনি ভয়েসের সঙ্গে মিলিয়ে যে কোন জায়গায় এটা আসলে রাখতে চান, কীভাবে রাখতে চান, কতটুকু ফুটেজ ডিউরেশন রাখতে চান, এরকমভাবে নিয়ে আসবেন। ওকে, সেইটা আপনি আপনার মতো করে ফুটেজটা ভয়েসের উপরে, ভয়েস যেটা বলছে সেইটাকে বেস করে আপনি ফুটেজ বসাবেন ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে। যেমনটা আমি প্রথম 2-3টা ফুটেজ আপনাদেরকে বসিয়ে দেখিয়েছি। এখানে প্রচুর পরিমাণে এরকম ইফেক্ট আছে। আপনার ডাউনলোড হওয়ার পরে এখানে ড্র্যাগ করবেন। এই জায়গায় একটা জিনিস দেখেন, আমাদের অনেকের ডিভাইসের কনফিগারেশন অনেক লো থাকে, অনেকের কম্পিউটারের কনফিগারেশন অনেক লো থাকে, অর্থাৎ যারা লো কোয়ালিটির কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করি আমরা, তাদের ক্ষেত্রে এই জায়গাটিতে ছোট্ট একটা ট্রিক আছে। সেটা হচ্ছে এই যে প্রিভিউ মনিটর, অর্থাৎ এই প্রিভিউ মনিটরটা আসলে কাজ করে আপনি যে ফুটেজগুলো নিয়ে কাজ করছেন এই টাইম লাইনে, সেইটার আপনি প্রিভিউ দেখতে পারেন। এই বারটা যে এখানে মুভ করেন সেই জায়গার, কারণ আপনার কাজ করতে গেলে তো প্রিভিউ দেখতেই হবে। এবং এই জায়গার যে টাইমলাইন চাইলে এটাতেও ডাবল ক্লিক করে এইটার প্রিভিউ এই জায়গায় আপনি দেখতে পারেন। অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করছেন বা যেই ফুটেজটা ইনপুট করতে চাচ্ছেন দুটোর ক্ষেত্রেই এই প্রিভিউ মনিটরটা আপনাকে হেল্প করে প্রপার একটা কাজ করার ক্ষেত্রে বা প্রপার পুরো জিনিসটার সলিউশন পাওয়ার ক্ষেত্রে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এইখানের রেজুলেশনটাও ডেলিভার করে, আপনার ফুটেজের রেজুলেশনটা যেমন ঠিক সেই রকম। এই জায়গায় আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। মোবাইল ইউজারদের ক্ষেত্রে আসলে এই ইস্যু হয় না, কারণ মোবাইলে একটা চিপ থাকে, সেই চিপ আসলে গ্রাফিক্স প্রসেস করে, পাওয়ার প্রসেস করে, সকল কিছু প্রসেস করে, ওদেরটা সুন্দরভাবে সিনক্রোনাইজেশন হয়, ওদের ক্ষেত্রে এই ঝামেলাটা আসলে হয় না। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু গ্রাফিক্স কার্ড আলাদা থাকে, সিপিইউ জিপিইউ আলাদা আলাদা থাকে, র্যাম আবার আলাদা থাকে, সব মিলিয়ে সিনক্রোনাইজেশনের অনেক প্রবলেম হয়। যার কারণে আপনি যখন কাজ করেন, প্রিভিউ দেখে দেখে কাজ করেন, তখন হচ্ছে গিয়ে আপনার একটা বড় সমস্যা দেখা দেয়। বড় সমস্যাটা হলো কি, আপনি যখন এই মনিটরটাতে দেখেন তখন আপনার এই ফুটেজের রেজুলেশন যদি ভারী হয়, আপনার পুরো ডিভাইসটা সফটওয়্যার রান করতেছে প্লাস আপনাকে প্রিভিউ দেখাচ্ছে, ও ল্যাগ দেয় অনেক বেশি। আপনি ফুটেজ দেখতে পারবেন বেঁধে বেঁধে আসে। এইটার এডিট করার ক্ষেত্রে আপনার আসলে হাই কোয়ালিটিতে ফুটেজটা দেখার মূল মোটিভ না, আপনার মূল মোটিভ হলো আপনি কি তৈরি করছেন সেটা দেখতে পারাটা। এবং যখন আপনি ফাইনাল রিভিউ করবেন বা রেন্ডার দেওয়ার আগে 2বার দেখবেন তখন আপনি ফুল রেজুলেশনে দেখতে পারেন, সেটা সমস্যা না। কিন্তু যখন আপনি র্যান্ডম কাজ করে যাচ্ছেন তখন তো দেখার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা এটা রেজুলেশনটাকে চাইলে ডিক্রিজ করতে পারি। ডিক্রিজ করলে আমাদের প্লেব্যাকটা আর অনেক বেশি স্মুথ হবে। সেটা করার জন্য কি করতে হবে, এখানে দেখেন ফুল লেখা আছে, ফুলে যদি আমরা ক্লিক করি এখানে কোয়ালিটি ফুল, আমরা এখান থেকে হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, আমাদের ডিভাইসের কনফিগারেশন যাদের একদম খারাপ,
অর্থাৎ সবার ডিভাইসের কনফিগারেশন সেম না। কারো ডিভাইসে 16 GB র্যাম আছে, গ্রাফিক কার্ড আছে, কারোর ডিভাইসে হয়তো বা 4 GB র্যাম আছে, গ্রাফিক কার্ড নেই, অনেক লো কোয়ালিটির লো কনফিগারেশনের একটা পিসি, তাদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। যাদের গ্রাফিক কার্ড আছে তাদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। যাদের ডিভাইসের কনফিগারেশন যত লো সে তত নিচের দিকে কোয়ালিটি রাখার চেষ্টা করবেন। আপনি জানেন যে আপনার ডিভাইসের কনফিগারেশন কেমন, আমি একদম লোয়েস্ট রাখলাম। আমার এখন প্লেব্যাকটা অনেক বেশি স্মুথ হবে পূর্বের থেকে, বাট আমার এইখানের যে প্রিভিউটা, সেই প্রিভিউটা দেখতে অত ভালো লাগবে না, মানে ফুটেজটা ঘোলা ঘোলা লাগবে, একটু ফুটেজটা রেজুলেশন ডাউন লাগবে। বাট দ্য থিং ইজ যে আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমাদের মূল মোটিভ, সেই মূল মোটিভটা কিন্তু পারপাসটা এখানে সার্ভ হচ্ছে। লাইক আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, আমরা যখন পুরো জিনিসটাকে তৈরি করব, ফাইনাল রেন্ডারে যাওয়ার পরে আমরা দেখব, তখন এটাকে ফুল রেজলিউশন করে যে আমি আসলে কি তৈরি করলাম একবার দেখি, দুইবার দেখি, তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এক্সপোর্ট করে দিই। বাট কাজ করার সময় বারবার এই জিনিসপত্র যদি আপনার এরকম বেঁধে যায়, সেই ক্ষেত্রে আপনার কাজ করার গতিটা অনেক বেশি স্লো হয়ে যায়। ওকে, আশা করছি এই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন। আচ্ছা দেখেন, এইখানে আরও অনেক ধরনের ফুটেজ আছে, আপনি যে একটা ফুটেজ নিয়ে কাজ করবেন এমন না, এগুলো কিন্তু আসলে ইন্টারনেট কানেকশনের সঙ্গে লিঙ্ক হয়ে আসে, তাই এটা লোড নিতে অনেকটা ইন্টারনেট কানেকশনের স্পিডের উপরেও ডিপেন্ড করে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আপনারা। যাই হোক, এখানে আসলে অনেক ধরনের ইফেক্ট আছে। এখানে প্রথম যেই সেগমেন্টটা আছে এটা হচ্ছে ট্রেন্ডিং, অর্থাৎ এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে কোন কোন ধরনের ফুটেজ বা কোন কোন ধরনের ইফেক্ট বা কোন কোন ধরনের প্রিসেট আছে সেইটা আপনার এখানে শো করে। এরপরে নিউ যেইগুলো আসে, অর্থাৎ নতুন নতুন যেগুলো সফটওয়্যার এখানে নিয়ে আসে, ক্রিসমাস বা নিউ ইয়ার টাইপের, আতশবাজি টাইপের এই ইফেক্টগুলো বা এই ধরনের যেই ফুটেজগুলো হয় সেগুলো এই জায়গাটিতে আপনি দেখতে পারবেন। এখানে যদি ধরেন আপনি 2026 সালের একটা কিছু চান, আমি যদি জাস্ট 2026 লিখি, হয়তো আমার পেয়ে যাওয়ার কথা, পেতেও পারি নাও পেতে পারি। জাস্ট আমি দেখি এখানে 2024, 21 এরকম আছে, আপনি খুঁজে দেখবেন যে আপনারটা এক্স্যাক্ট পান কিনা। এরকম আপনি লিখে সার্চ করেও এই জায়গাটিতে দেখতে পারেন। আনফর্চুনেটলি 26 সালেরটা নেই। এরপরে গ্রিন স্ক্রিনের যে ব্যাপারটা, সেই গ্রিন স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে, গ্রিন স্ক্রিনের অনেক ধরনের ফুটেজ হয়ে থাকে। গ্রিন স্ক্রিনের ইউজেস পারপাস আছে ভিন্ন ভিন্ন। ধরেন আপনার মোবাইল ফোনে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, কোনো কিছু কোনোভাবে করতে চাচ্ছেন, এই ধরনের পারপাস আছে। তো গ্রিন স্ক্রিনের ফুটেজ সাধারণত আমরা নিজেরা তৈরি করে থাকি। ধরেন আপনি ইনফোগ্রাফ কন্টেন্ট নিয়ে কাজ করছেন, ইনফোগ্রাফ বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে। লাইক আপনি যদি এই চ্যানেলের ভিডিওর কথা চিন্তা করেন, আমি জাস্ট আপনাকে একটু দেখাই, একটু সময় দেবেন আমাকে। আমি সর্বশেষ লেসনে অনেক দ্রুত কথা বলেছিলাম, আজকের লেসনে আবার চেষ্টা করছি একটু স্লোলি বলার, অর্থাৎ ভ্যারাইটি আনার চেষ্টা করছি। আমি জাস্ট যদি একটু ক্রোমটা ওপেন করে নিয়ে আসি, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তবে ইউটিউবে গিয়ে সার্চ করে সেটা দেখানোটা একটু টাফ, কারণ যেটা হয় আমাদের ক্লাসটা এরপরে আসলে ডিলিট হয়ে যায় অটোমেটিক, কপিরাইট রিলেটেড ইস্যুর কারণে আমাদের আবারও এটাকে রিস্টোর করতে হয়। বেশ একটা লেন্দি প্রসেস বা ঝামেলার প্রসেস বলা চলে। যাই হোক, শিখতে হলে আমাদেরকে এটা করতে হবে বা আমাদের এটা দেখতে হবে। আমরা এটা দেখার চেষ্টা করি, একটু সময় দিবেন। জাস্ট আমি একটু সার্চ করে নিয়ে আসবো। আসলে আমি এই পিসিটা থেকে এই মুহূর্তে অনেক জিনিসপত্র একসঙ্গে করছি, ভিডিও এডিটিং করছি, সেইটা আবার কাস্ট করার চেষ্টা করছি, তার সাথে সাথে ক্রোম ওপেন করছি, অর্থাৎ বেশ হিউজ একটা কর্মযোগ্য পিসিটার উপর থেকে যাচ্ছে। এবং এই পিসিটা আসলে খুব হাই কনফিগারেশনের পিসিও বলা চলে না, মোটামুটি একটা মিড রেঞ্জ কনফিগারেশন বা একদমই লো। এইটার মেবি র্যাম আছে হচ্ছে 4 GB। এটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই কারণে, যাতে আপনাদের যাদের পিসির কনফিগারেশন একদম লো, 20-25 হাজার টাকা দামেরও একটা পিসি ব্যবহার করেন, সে কীভাবে সেইটা ব্যবহার করে ক্যাপকাট ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারবেন, বা আপনার জার্নিটা আসলে এটা দিয়ে করতে গেলে থেমে থাকবে না, সেই পুরো বিষয়টা আপনাকে বোঝানোর জন্য বা পুরো ব্যাপারটা সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি, নাথিং এলস। এর পরবর্তী ক্লাস থেকে আবার আমি ডিভাইস হয়তো বা চেঞ্জ করে নিয়ে বসবো, যেহেতু আমরা এরপরে আসলে আস্তে আস্তে ভারী ক্লাসের দিকে যাব, প্রিমিয়ার প্রো আরও জিনিসপত্র দেখব। ওকে, আমি জাস্ট একটু সার্চ করে নিয়ে আসি। আচ্ছা, আমরা যেই ক্যাপকাটের শেষ লেসনটা করেছিলাম, আশা করছি আপনাদের সকলেই সেটার ব্যাপারে প্র্যাকটিস করছেন। যেহেতু আমরা এক্সপোর্ট দিতে বারণ করেছিলাম এবং বলেছিলাম যে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, এক্সপোর্টটা দেওয়ার দরকার নেই, এছাড়া তো আপনি প্রত্যেকটা জিনিস ব্যবহার করে করে দেখতে পাচ্ছেন, সেইটা বলেছিলাম। আশা করছি আপনারা প্রত্যেকে মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার যারা আছেন তারা এইটা ব্যবহার করছেন, ব্যবহার করে ওভারঅল একটা আইডি ইতিমধ্যেই জেনারেট করে ফেলেছেন ক্যাপকাট সম্পর্কে। এবং আমাদের মধ্যে আসলে অনেকেই আছেন যারা
ক্যাপকাট আসলে রিয়েল লাইফে বা ডে টু ডে ইউসেজ যে প্রিভিয়াস টাইম থেকেই ব্যবহার করে আসছি, কারণ ক্যাপকাট বেশ বাংলাদেশে একটা জনপ্রিয় সফটওয়্যার এবং এই সফটওয়্যার প্রথম দিকে যখন আসছিল ওইরকমভাবে ছিল না, অর্থাৎ ওই রকম জনপ্রিয় বলেন বা অত ফেমাস, এত মানুষ ব্যবহার করা বা এটা প্রফেশনাল ফিল্ডে ব্যবহার করার যে পুরো ব্যাপারটা সেইটা আসলে ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে এই জিনিসটার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে, মানুষজন প্রচুর পরিমাণে ব্যবহার করছে, মানুষজন এটাকে গ্রহণ করছে এবং এটা প্রফেশনালভাবেই এইটা ব্যবহার করা চলছে। যাই হোক, এখন আমি যদি একটু দেখাই, ধরেন এই চ্যানেলের ভিডিওর কথা যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে এই চ্যানেল কি করে। এই চ্যানেল হচ্ছে গিয়ে র্যান্ডমলি ভিডিও বানায় কী ধরনের ভিডিও? এই চ্যানেল হচ্ছে ভিডিও বানায় হচ্ছে টকিং হেড টাইপ ভিডিও। টকিং হেড ভিডিওগুলো তৈরি করে, অর্থাৎ সামনে বসে কথা বলে এবং এর পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু জিনিসপত্র চলে, সেই টাইপের একটা ভিডিও তৈরি করে, রাইট? এইটা হচ্ছে এর ভিডিও তৈরি করার হচ্ছে মূল অবজেক্টিভ বলতে পারেন, বা যেইভাবে আসলে ভিডিওটা তৈরি করে সেইটা হচ্ছে পুরো ব্যাপারটা। আপনারা যদি কেউ এই ধরনের ভিডিও তৈরি করতে চান, আমি ভিডিওটা প্লে করার না চেষ্টা করার জন্য এই পাশের স্ক্রিনে করছি, বিকজ যাতে করে আমি ক্লাসটা ডিলেট না হয়ে যায়। যাই হোক, যদি দেখেন আমি এইরকম একটু দেখানোর চেষ্টা করছি যে এর ভিডিও আমরা অনেকে ইউটিউবে একবার হলেও দেখেছি ইতিমধ্যেই, এবং এর ভিডিও ইতিমধ্যে যেহেতু দেখেছি আমরা বুঝতেই পারছি যে এর পিছনে ফুটেজ চলে, অনেক সময় সামনেও চলে। তো এই ধরনের ফুটেজগুলোকে আসলে কিভাবে নেয় বা এই ধরনের এডিটটা কীভাবে করে, এই ধরনের এডিট করার জন্য সিম্পল যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করা। অর্থাৎ আপনি যেখানে বসে আপনার ক্যামেরা কন্টেন্টটা শ্যুট করছেন সেই জায়গায় বসে গ্রিন স্ক্রিনের সামনে বসে কথা বলে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। যদিও ক্যাপকাটে এটা অটোমেটিক এই মুহূর্তে করা যায়, এআইটা অনেক বেশি স্ট্রং, এআই এই জিনিসটাকে আপনাকে অটোমেটিক করে দিবে। বাট দ্য থিং ইজ, যেহেতু এআই সেহেতু ক্রেডিটের বিষয় চলে আসে, তখন সাবস্ক্রিপশনের প্রাইসের রেটটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে বেস্ট সলিউশন হচ্ছে গ্রিন স্ক্রিন। এবং অনেক ক্ষেত্রেই এই এআই ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাটলিস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরও একদম প্রপার একটা ক্লিন আউটপুট, যেই প্রপার ক্লিন আউটপুটটা আসলে আমরা চাই ভিডিওতে। আপনি একটা ভিডিও ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য, আচ্ছা আমি এই জায়গায় একটু কথা বলে নিতে চাই। সর্বশেষ ক্লাসে আসলে আমরা টানা বিভিন্ন জিনিসপত্র দেখে গিয়েছি, আজকে আমরা একটু ভিডিও এডিটিং শুধুমাত্র সফটওয়্যারের কাজ না, মাইন্ডসেটের কাজ, বোঝার কাজ, সেই রিলেটেড জিনিসপত্র নিয়ে একটু কথা বলি, যাতে করে আপনাদের এই জিনিসপত্রগুলো একটু সহজ হয়, আপনারা সহজে বুঝতে পারেন। আপনার ভিডিও একটা ভালো এবং খারাপের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, অর্থাৎ আপনি যেই কাজটা করেন একজন ভালো ভিডিও এডিটরও সেম কাজটা করে, তার আর আপনার মধ্যে সামান্য একটু এফোর্টের পার্থক্য থাকে। সে আর সামান্য এফোর্টটা কি? ধরেন আপনি একটা ফুটেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, অর্থাৎ আপনি গ্রিন স্ক্রিনের সামনে বসে কথা বলছেন, সেই কথাটা আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে পিছনে একটা ফুটেজ অ্যাড করলেন। এখন যে প্রফেশনাল বা ভালো ভিডিও এডিটর, যে ভালো ভিডিও এডিট করতে পারে, সে কী করবে, তার ভিডিও সে যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে তখন তার যেই সাবজেক্ট মিনস হচ্ছে মূল যেই কথাটা বলছে, তার পুরো আশেপাশে কোথাও গ্রিন কালারটা দেখাই যাবে না, মনেই হবে না যেটা গ্রিন স্ক্রিন দিয়ে রিমুভ করা, একদম ক্লিন একটা ভাইব থাকবে। আর যে বাজে এডিটর, তার পার্থক্য হচ্ছে তার রিমুভ করার পরও আশেপাশে গ্রিনিশ ভাইব থাকবে। এখন কথা হচ্ছে যে সে যেই টুল ব্যবহার করে, যদি একজন ভালো এডিটর ক্যাপকাট ব্যবহার করে, সে যে টুল ব্যবহার করেও এডিটটা করেছে, খারাপ এডিটরও সেম টুল সেমভাবে ব্যবহার করেছে। ক্যাপকাটটাকে যদি আমরা সফটওয়্যার ধরে নিই, সেই ক্ষেত্রে আমি বলছি, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টের বিষয়ে যখন আসবে তখন আমার ভিন্নভাবে আমি বলবো। তো ব্যাপারটা যেটা দাঁড়ায় যে তারার এবং আপনার মধ্যে তাহলে আউটপুটের এত তারতম্যের মূল কারণ হচ্ছে আমরা জাস্ট এই যে ভিডিও সেকশন, এখানে দেখেন আমি ফুটেজটা সিলেক্ট করছি ভিডিও এবং এই বেসিক সেকশন থেকে, অথবা এই যে রিমুভ সেকশন থেকে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, এইখানে এই যে স্লাইডারগুলো থাকে না বা মার্ক পয়েন্টগুলো থাকে, প্রত্যেকটা সফটওয়্যারই দেখবেন আপনি, অডিশন, অডাসিটি বলেন, বা এখানে আপনি এই মুহূর্তে ক্যাপকাট দেখতে পাচ্ছেন, সামনে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট দেখবেন, এখানে পার্থক্যটা তৈরি করে ঠিক আপনার এই 1 থেকে 100-র মধ্যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে। যে ভালো ভিডিও এডিটর সে খুব সময় নিয়ে ধৈর্য ধরে স্লাইডলি ধরেন সে পয়েন্টটা বাড়ায় 100.1, 100.2 বা 0.0.1 এরকম বাড়িয়ে কমিয়ে কম বেশি করে পুরো একদম ক্লিন ভাইব নিয়ে আসে। আর যে খারাপ এডিটর সে তাড়াহুড়ো করে, তার ধৈর্য নাই, সে কোনো মতে ওইটা ক্লিন করে, পাশে ওইটা থেকে যায়। তখন দুটো ভিডিও যখন পাশাপাশি আমরা রাখি তখন কি মনে হয়,
একটা ভিডিওকে অনেক প্রফেশনাল ক্লিন মনে হয়, সবাই পছন্দ করে, আর একটা ভিডিওকে বাজে মনে হয়, কেউ পছন্দ করে না, ভাবে যে কোনো আনারি এডিটর এডিট করেছে। এখানে পার্থক্যটা তৈরি করে দিয়েছে জাস্ট দুজনের ধৈর্য। কারণ সেও জানে যে এই পয়েন্টারটাকে বাড়ালে কমালে এটা রিমুভ হবে, অপরজনও জানে, দুজনে যেহেতু জানে, তাহলে একজনেরটা ভালো খারাপ হলো কেন? কারণ সে পয়েন্টের যে মানটা, সেই মানটাকে স্লাইড বৃদ্ধি করেছে বা স্লাইড কমিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো বা 80 পর্যন্ত বৃদ্ধি করলো, এরপরে আসলে এটা সূক্ষ্মভাবে করা দরকার। ভিডিও এডিটিং জিনিসটা সূক্ষ্ম মাথার কাজ, আপনি কখনোই এইটাকে গোজামিল দিয়ে তাড়াহুড়ো করে করতে পারবেন না। এটা তাড়াহুড়ো বা গোজামিল দিয়ে করার জিনিসও না, এইটাকে আপনার সময় নিয়ে পারফেক্টভাবে করার জিনিস। পারফেক্ট মিনস অবশ্যই পারফেক্টভাবে, লাইক আপনি এখানে ফাঁকি দেওয়ার বা এটা ছেড়ে দিয়ে এটা করবো না এই ধরনের মন মানসিকতা রাখার এই জায়গায় কোনো সুযোগ নাই। ধরেন আপনি যখন একটা ভয়েস তৈরি করতে বসছেন, আমি আপনাকে একটা র্যান্ডম উদাহরণ দিই, সেই ক্ষেত্রে আপনাকে পুরো জিনিসটা বুঝতে আরও সহজ হবে। ধরেন আপনি একটা ভয়েস তৈরি করছেন, ভয়েস ওভার, আপনি ভয়েস ওভারে 10 মিনিট কথা বলেছেন, 10 মিনিটের মধ্যে বা বা আ উ একটু আটকে গিয়েছেন, আপনি সেইটা এডিটের সাহায্যে হয়তো বা ঠিক করেছেন, তারপরও কোথাও 10 মিনিটের 3 জায়গায় হয়তো বা আপনার প্রোনাউন্সিয়েশনের সমস্যা ছিল, ওকে, আপনি কিন্তু এই ভয়েসটা ইউজ করতে পারবেন। কেন ইউজ করতে পারবেন? কারণ যখন একটা মানুষ 10 মিনিট ধরে একটা ভয়েস শুনবে, হয়তো বা প্রথম 2 মিনিটের দিকে বা প্রথম শুরুর 2 মিনিটে এই ধরনের সমস্যা থাকলে সেইটা অডিয়েন্সের কাছে আপনার ব্যাপারে ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে। কিন্তু প্লে অ্যান্ড প্লে টাইপ, বা আপনি কোথাও তাড়াহুড়োর মধ্যে আছেন, বা আপনি কোনো কিছু করছেন, বা ইচ্ছা করেই আপনার কাছে সময় আছে বাট আপনি আবার রিটেক দিতে চাচ্ছেন না, 3 জায়গায় আপনার প্রোনাউন্সিয়েশনের সমস্যা হয়েছে, 10 মিনিটের ভয়েসে 3 জায়গায় প্রোনাউন্সিয়েশনের সমস্যা, অডিয়েন্স ওইভাবে রিলেট করতে পারবে না, বুঝবেই না। আপনার 100 অডিয়েন্স থাকলে হয়তো বা সেখান থেকে 10 জন অডিয়েন্স, রেশিওটা আমি আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, বুঝতে পারবে যে আপনার এই 3 জায়গায় ভয়েসের সমস্যা ছিল। অথবা আপনি কোথাও একটা ভুল তথ্য বলে ফেলেছেন, ধরেন বললেন কারো একটা জন্মসাল যে 2001 সাল বা 2002 সাল, তার জন্মসাল আসলে 2003, আপনি ওটা রিটেক নিতে চাচ্ছেন না, এখন আপনি ওটা কেটে দিলে তো তার যে জন্মসালটা আপনি ভয়েস ওভারে বলেছেন সেইটাও তো আপনি থাকবে না, আপনি ওটা রেখে দিলেন ভুলটাই, ওকে, 2 জায়গায় কিন্তু আপনি ভুল রাখছেন, রেখে তারপর আপনি ভয়েসটাকে ফাইনাল হিসেবে গণ্য করতে পারছেন, কোনো ধরনের সমস্যা নাই। আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করছেন বা স্ক্রিপ্ট লিখছেন, আপনারা যদি স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্লাসের দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। লাইক স্ক্রিপ্ট যদি আমরা যখন লিখি, একটা স্ক্রিপ্টকে আপনি যত ভালো লিখবেন, যত ভালো লিখবেন, যত ভালো লিখবেন, আপনার কন্টেন্টটা ঠিক তত ভালো হবে, আউটপুটটা ঠিক তত ভালো হবে। কারণ মানুষ আসলে ইন্টারেস্টিং গল্প শুনতে চায়, মানুষ কখনোই বোরিং গল্প শুনতে চায় না, বা বোর ফিল হয় এই ধরনের গল্প শুনতে চায় না। দেখবেন কি, পৃথিবীতে একটা নিয়ম আছে, এই জিনিসটা সত্য, একদম চিরন্তন সত্য। আমাদের প্রত্যেকের জীবনে 2-1 জন ক্লোজ মানুষ থাকে না, যে যারা আমাদের খুব ক্লোজ, যাদের সঙ্গে আমরা আমাদের ব্যক্তিগত বিষয়, আমাদের নিজেদের সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা বা যে কোনো কিছু শেয়ার করি। এখন ধরেন আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বা কারো কারো যে জিনিসটা হয় যে আমরা হয়তো বা খুব বড় একটা সমস্যায় পড়েছি, অনেক খারাপ অবস্থা, মানসিক সাপোর্টের প্রয়োজন পড়ে। কারণ আপনি যদি আমাদের এশিয়ান দেশগুলোর দিকে যদি তাকান বা ইউরোপ বাদ দিয়ে, সেই ক্ষেত্রে দেখবেন যে এইখানে সব থেকে বেশি মানুষের যেই অসুস্থতাকে নেগলেক্ট করা হয়, গুরুত্ব কম দেওয়া হয়, সেটা হচ্ছে মানসিক সমস্যা। বাট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শরীরের কিডনি নষ্ট হয়ে যাওয়া যেরকম, এই জিনিসটাও সেম ঠিক সেই রকম। এখন হচ্ছে আপনি কোনো জিনিস নিয়ে দুঃখে আছেন, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনি তাকে প্রথম দিন গিয়ে সেই কষ্টের কথাটা আপনি তাকে শোনাবেন, আপনি দেখবেন যে আপনার ক্লোজ ফ্রেন্ড সেই জিনিসটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে শুনছে, আপনাকে কনসোল করার চেষ্টা করছে, ওকে, এভরিথিং ফাইন। আপনি দ্বিতীয় দিন সেই জিনিসটা শোনাবেন, তারপরের দিন আপনাকে একটু কম কনসোল করবে, এবং এই জিনিসটা যখন আপনি বারবার 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 করতে থাকবেন, তখন যে এই সমস্যাটা হবে যে আপনার কষ্টের গল্প তখন তার কাছে একটা বিরক্তির গল্পের কারণ হয়ে উঠবে। আমি ব্যাপারটা আপনাকে বোঝাতে পেরেছি কিনা, যদি না পারি বা আপনি বুঝতে সমস্যা, তাহলে আপনি দরকার হয় এখানে পজ দেন বা ক্লাস শেষে এই অংশটুকু দেখে নিন। অর্থাৎ আমরা যখন একটা দুঃখের কথাও মানুষকে সেমভাবে, কারণ মানুষের দুঃখের কথা কিন্তু, আমাদের কষ্ট দুঃখের কথা কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। আপনি কোনো কিছু নিয়ে দুঃখ পেয়েছেন, এটাকে আপনি মডিফাই কোনোভাবেই করতে পারবেন না, কারণ সেটা সত্য, সেইটাই ঘটছে, সেইটাই। এখন যারা আমরা কোনো কিছু নিয়ে কষ্ট বা দুঃখ পাই, তাদের কাছে ওই গল্পটা সেম থাকে এবং কষ্টের মাত্রাটাও সমান থাকে। যদি আপনি দুঃখটা সিরিয়াসলি পেয়ে থাকেন, সময়ের সাথে সাথে জিনিসটা হিল হয়, বাট
দ্য থিং ইজ যে 5 বছর পরে গিয়ে ওই জিনিসটা ওই সময় ওইভাবে সিচুয়েশন মনে পড়লে আপনার কাছে সেম অনুভূতিটা কাজ করবে। কিছু মানুষের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, সময়ের সাথে সাথে হয়তো বা কিছু কমে, বাট সিমিলারলি কাছাকাছি থাকে। সমস্যা যেটা হয়েছে, আপনার গল্পের ধরন তো সেম বা কথার জিনিসটা তো সেম, আপনি যাকে বলছেন তার কাছে প্রথম 2-3 দিন হয়তো বা ভালো লাগছে বা প্রথম 2-3 দিন সে শুনতে আগ্রহ প্রকাশ করছে, আপনাকে কনসোল করছে, কিন্তু সেম জিনিসটাই সে যখন একটা কথা বারবার শুনছে তখন তার কাছে ওটা বিরক্তির কারণ হয়ে গিয়েছে। তখন সে আরও আপনাকে কনসোল না করে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। আপনি যদি রিয়েল লাইফে এটা চান, এক্সাম্পলটা যে ভাইয়া যে এক্সাম্পলটা দিল আমি সেটা টেস্ট করে দেখি, আপনি দেখতে পারেন। দ্য থিং ইজ যে আপনি স্ক্রিপ্টটাকেও এরকম, আপনি স্ক্রিপ্টের ক্ষেত্রে একটা গল্পকে আপনি মানুষের সামনে যতই ইন্টারেস্টিং করে তুলবেন, মানুষ তত বোঝার চেষ্টা করবে বা জিনিসটা দেখার চেষ্টা করবে, শোনার চেষ্টা করবে। কারণ যারা অডিয়েন্স, যারা আপনার ভিডিও দেখছে, তারা আপনার আসলে কিছু হয় না। যাকে আপনি আপনার ব্যক্তিগত জীবনের কষ্টের কথা বলছিলেন, তিনি আপনার খুব ক্লোজ লোক। আমাদের এই ধরনের ক্লোজ লোক লাইফে 2 থেকে 3 জন থাকে, অনেকের ক্ষেত্রে একজন থাকাটাও কষ্টকর। যার সঙ্গে আপনার এতদিনের পরিচয়, সম্পর্ক বা যে কোনো কিছু হোয়াটএভার আপনি বলেন, সে যদি আপনার একটা সেম জিনিস 3-4 বার শুনে বিরক্ত হয়ে যায়, তাহলে যারা আপনাকে চিনেই না, যারা র্যান্ডমলি আসছেই প্ল্যাটফর্মে বিনোদন নেওয়ার জন্য, তারা আপনার বোরিং গল্প বা বোরিংনেস, একই ধাঁচের একই টাইপের জিনিসপত্র তো শোনার জন্য কোনোভাবেই আগ্রহ না, এবং কোনোভাবে যে শুনবেও না। যখনই শুনবে না তখন আপনার ভিডিওতে ভিউ হবে না, আপনার এফোর্ট নষ্ট, সব কিছু সময় নষ্ট, এবং আপনি ওইখানে সফল হতে পারছেন না, এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট নাই। আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন, একটা সময় ছিল যে ভিডিও তৈরি করতে পারলেই সেই যে কাজ করে সেই ফ্রিল্যান্সারের মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল যে তৈরি করতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি 2026 সালের আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করেন বা ভাবার চেষ্টা করেন, দেখবেন যে শুধুমাত্র ভিডিও এডিট করলেই আপনি কাজ পেয়ে যাচ্ছেন এরকম না। আপনি ভিডিওতে কতটা এঙ্গেজ রাখতে পারছেন মানুষকে, আপনার তৈরি করা ভিডিও কতটা মানুষ দেখছে, এইটার উপরেও নির্ভর করে ক্লায়েন্ট ডিসিশন নেয় যে আমি এই ফ্রিল্যান্সার ভিডিও এডিটরকে বা আমার অফিসের এই ভিডিও এডিটরকে বা আমার আন্ডারে কাজ করা এই ভিডিও এডিটরকে আমি রাখবো কি রাখবো না। আমি এরকম অনেক ফ্রিল্যান্সারকে চিনি বা কমিউনিটিতে যারা কাজ করে, যাদের টুলস ইউজ করার স্কিল অনেক ভালো, যারা অনেক হাই কোয়ালিটির এডিট করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট থাকে না, ভিডিওর এঙ্গেজমেন্টটা চলে যায়। সেই জায়গাটিতে দাঁড়িয়ে যেই প্রবলেমটা হয় যে তাদের আস্তে আস্তে মার্কেটে ডিমান্ড কমতে থাকে। কারণ এন্ড অফ দ্য ডে প্ল্যাটফর্মে যারা ভিডিও তৈরি করে, আপনার ভিডিও নিয়ে তো তিনি বাসায় সাজিয়ে রাখবেন না, প্ল্যাটফর্মে আপলোড দিবেন, সেখানে থেকে আর্নিং করবেন, সেইটা আপনাকে ডেলিভার করবেন একটা অ্যামাউন্ট। সিমিলারলি তাহলে আপনার ভিডিওর ভিউটাই মূল এই জায়গায় দাঁড়ায়। সেই জায়গায় আপনার তৈরি করা ভিডিওতে ভিউ না হলে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে রাখবে না বা আপনার সঙ্গে ওইভাবে আগ্রহ প্রকাশ করবে না। এখন আমি এই কথাটা বলার মূল রিজন যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের সর্বপ্রথম স্ক্রিপ্টটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে, যত ভালো করা যায়, এর আসলে বিকল্প নেই। আমরা স্ক্রিপ্ট রাইটিং ক্লাসেও এটা শিখেছি। আমরা চেষ্টা করব প্রত্যেক দিন আমাদের স্ক্রিপ্টটাকে আরও বেশি আপগ্রেড করার। আপনি একটা কাজ যখন 10 দিন করবেন, আমি অডিও এডিটিংয়ের ক্লাসে বেশ কয়েকবার উদাহরণ দিয়েছি যে যাদের কথায় জড়তা আছে, যারা কথা বলতে পারেন না, মুখে আটকে যায়, প্রোনাউন্সিয়েশন সুন্দর না, তারা বিভিন্ন ধরনের সাহিত্যিক বা গল্পের বই, হুমায়ুন আহমেদ স্যার আছেন বা এই ধরনের যারাই আছেন, যারাই লেখেন, যাদের কাজী নজরুল ইসলাম আছেন বা যারাই আছেন, তাদের লেখার বইগুলো প্রত্যেক দিন, বেশি সময় না, আধা ঘন্টা জোরে জোরে, অর্থাৎ আমরা অনেকে আছি মনে মনে পড়ে মুখস্থ করি বা আস্তে আস্তে পড়ি, আমার পাশের মানুষটাও শুনতে পায় না। এই জায়গায় ব্যাপারটা এরকম না। আপনি একটু লাউডলি, আমি আপনার সঙ্গে যেভাবে কথা বলছি ঠিক সিমিলার লাউডলি আপনি পড়ার চেষ্টা করবেন, এবং পড়ার চেষ্টা করবেন ওই জায়গায় যেই জিনিস লেখা আছে এক্স্যাক্ট সেম জিনিসটা। যদি আপনি সেইটা উচ্চারণ করতে না পারেন, আপনার উচ্চারণের সমস্যা হয়, আপনি জাস্ট ওই বাংলা লেখাটা কপি করে যদি গুগল ট্রান্সলেটরেও দেন, গুগল ট্রান্সলেটরে তারপরে স্পিকারে ক্লিক করেন, ও আপনাকে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন বলে দিবে, বা এখন চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে। জিনিসটা খুব ইজি, সিম্পল একটা ব্যাপার। এখন ব্যাপার যেটা হলো যে আপনাকে এই যে উদাহরণটা আমি আপনাকে দিয়েছিলাম বা এই যে কাজটা যাদেরকে করতে বলেছিলাম, আপনি দেখবেন যে যারা এই কাজটা করেছে, আমার মানে আমি প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলছি, হাতে গোনা কিছু মানুষ করেছেন, যারা করেছেন তারা এইটার বেশ একটা ভালো আউটপুট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। এবং এরা যদি এই জিনিসটা কন্টিনিউ বেসিসে সামনের দিকে নিয়ে যায়, তাহলে এদের যেই একটা সময় 1 মাস যেতে না যেতেই দেখবে যে তাদের ভয়েস ওভার একদম প্রফেশনাল হয়ে গিয়েছে।
ঠিক সিমিলারলি আপনি যখন স্ক্রিপ্ট লিখবেন প্রত্যেক দিন আপনি স্ক্রিপ্টটাকে আপগ্রেড করতে পারবেন, আপনার স্ক্রিপ্টটা আরও ইন্টারেস্টিং হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এআই এর সাহায্য নেওয়া যায়। এআই এর সাহায্য নিয়ে যদি আপনি নিজের মতো করে তৈরি করেন আপনার স্ক্রিপ্ট আরও ভালো হবে। এরপরও যেই কারণে আসলে স্ক্রিপ্টে আসা, আপনার স্ক্রিপ্টে যদি কোথাও ছোটোখাটো মিস্টেক থাকে, ভুল থাকে, ধরেন আপনার 10 মিনিটের ভিডিওর জন্য ধরেন 3200, 3000, 4000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট লিখলেন, সেইখানে হয়তো বা আপনার 40-50টা বা 100টা ওয়ার্ড ভুল আছে, আপনি ওইটার সাহায্যে ভয়েস ওভার দিয়ে, তারপরে ভয়েস ওভারে 2-3 জায়গায় ভুল আছে, আপনি জিনিসটাকে ফাইনাল করতে পারবেন, এইখানে কোথাও আপনি আটকাবেন না। বাট দ্য থিং ইজ যে একদম এন্ড মোমেন্টে এসে বা এক্স্যাক্ট শেষ মোমেন্টে এসে আটকানোর সকল কিছু চলে আসে হচ্ছে ভিডিও তৈরির ক্ষেত্রে। আপনি যখন ভিডিওটা তৈরি করছেন তখন হচ্ছে সকল সমস্যা সামনে চলে আসে, স্ক্রিপ্টের ভুলও সামনে আসে, ভয়েসের ভুলও সামনে আসে, সকল কিছু আসে। সেই জায়গাটিতে আপনি যখন ভিডিও এডিট করবেন, এত কথা বলার মূল বিষয়বস্তু আশা করছি এরপরে আসলে এইগুলো নিয়ে আপনাদেরকে বোঝাতে হবে না এবং আপনারা এটা একটু বোঝার চেষ্টা করবেন এবং শুধুমাত্র বুঝলেই হবে না, আপনার রিয়েল কাজের লাইফে অ্যাপ্লাই করতে হবে, না হলে কোনো লাভ নেই এটা দিয়ে। এখন যেটা আমি বলছিলাম, আপনার ভিডিও এডিটিংয়ের সময় এই সকল জিনিসপত্র আপনার সামনে আসে। আপনি ভিডিও এডিটিং করতে বসে যদি দেখেন যে কারো জন্মসাল 2000 সাল, সেই জায়গায় কেউ হয়তো 1998 বলেছে, তখন আপনাকে কি করতে হবে? আপনি তো সুপারম্যান না যে তার ভয়েস সে যেহেতু রিটেক দেয় নাই, রিটেক যদি দেয় সেইটা ভিন্ন আলাপ, আপনি ভয়েসটা ওইখান থেকে রিপ্লেস করবেন, তাও ভয়েসের টোন মেলে না, বিভিন্ন ইস্যু থাকে। সহজ বিষয় আপনাকে এখান থেকে লিখতে হবে, যখন বলবে যে জন্ম তারিখ 2000 সাল, আপনাকে তখন এখানে লিখে দিতে হবে জন্ম তারিখ 1998, এক্স্যাক্ট তথ্যটা। অর্থাৎ সে ভয়েসে ভুল বলছে কিন্তু আপনার ডিসপ্লেতে লিখা উঠছে সালটা, রাইটটা। দ্যাটস ওয়াই এখানে কি দাঁড়ায় আসলে এই জায়গাটিতে অডিয়েন্সের কাছে কি ইনফরমেশন যাচ্ছে, যে আপনার ভয়েসটা হয়তো বা ভুল হয়েছে বাট আপনি রাইট ইনফরমেশনটা ডিসপ্লের উপরে লিখে দিয়েছেন। তাইলে এখানে কতটা গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম আপনার কাজ করতে হয়েছে। স্ক্রিপ্টে অনেক জায়গায় ভুল আছে, সেটা হয়তো বা আপনার এডিটের সময় আপনি শুনলেন, আপনি যখন ফুটেজ বসাবেন, ভয়েসের সঙ্গে মিলিয়ে ভিডিও তৈরি করা শুরু করবেন, তখন আপনার অনেক কিছু ভুল বের হবে, অসামঞ্জস্য লাগবে, তখন আপনি সেখান থেকে ভয়েসটা কেটে দিলেন, কোথার ভয়েসটা সামনেরটা পিছনে এনে দিলেন, পিছনেরটা সামনে এনে দিলেন, এভাবে করে আপনাকে পুরো জিনিসটাকে করে ভিডিওটা শেষ করতে হবে। তাইলে এই জায়গায় কী দাঁড়ালো, যে সকল কিছুর সকল ঝামেলার শেষ অপশনে এসে দাঁড়ায় ভিডিও এডিটর বা যে ভিডিও এডিট করছে তার উপরে, এবং এডিটরকে পুরো জিনিসটাকে একদম পারফেক্ট করে অডিয়েন্স রিটেনশন রেখে এক্সপোর্ট দিতে হবে এবং সেটা প্ল্যাটফর্মে আপলোড দিতে হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের যখন আমরা ভিডিও এডিট করতে বসবো তখন আমাদেরকে কতটা মনোযোগী হয়ে কতটা ফ্রেশ মাইন্ডে বসতে হবে। আপনি কখনোই ধরেন আপনার এখন ইচ্ছা করতেছে, আমি আপনাকে এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি রিয়েল লাইফে একজন প্রফেশনাল ভালো মানের ভিডিও এডিটর হবেন। আর আপনি যদি রিয়েল লাইফে এইটা অ্যাপ্লাই করতে না পারেন, আপনি হতে পারবেন না। সিম্পল ব্যাপার, একটা হচ্ছে অ্যাপ্লাই করলে পারবেন, আর একটা হচ্ছে অ্যাপ্লাই না করলে আপনি হতে পারবেন না। এর ব্যতিক্রম আসলে এইখানে কিছু নেই। প্রফেশনাল ভালো মানের ভিডিও এডিটরেরও অনেকগুলো ধরনের সংজ্ঞা হয়ে থাকে, আপনাকে এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। ধরুন আপনি মুভি এক্সপ্লেইন ভিডিও তৈরি করবেন, আপনার ইন্টেনশন হচ্ছে আপনি মুভি এক্সপ্লেইন ভিডিও তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করবেন এবং সেখান থেকে একটা অর্থ উপার্জন করবেন। এইটা যদি আপনার ইন্টেনশন হয়, সেই ক্ষেত্রে আসলে আপনাকে এক্সট্রিম লেভেলের বা ওই রকম মিড লেভেলের বা হাই লেভেলের প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার প্রয়োজন নেই। আপনাকে আসলে তখন কি করতে হবে, এরকম একটা ভয়েস ওভার তৈরি করতে হবে, ভয়েস ওভারটা টাইম লাইনে রাখতে হবে, তার উপরে মুভির ফুটেজ বসিয়ে আপনাকে একটা ভিডিও ফাইনাল করতে হবে। অর্থাৎ এই কাজটা সহজ। আপনি ফাইনাল করার পরে আপনাকে জাস্ট সিন অনুযায়ী কথার সঙ্গে মিলিয়ে কাট দিয়ে, যেমনটা আমরা প্রথম দিন দিচ্ছিলাম ওরকম দিয়ে এই জায়গায় ফুটেজ বসানোর ক্ষেত্রে একটা ফুটেজ বসানোরও যেই রুলস, 10টা ফুটেজ বসানোরও সেই রুলস, আপনাকে এভাবে করে ভিডিওটা তৈরি করতে হবে। আপনি চাইলে তারপর একটু উপরে লাট ইফেক্ট প্রিসেট ব্যবহার করতে পারেন, কালারটা একটু হালকা চেঞ্জ করতে পারেন, কিছু জায়গায় টেক্সট অ্যাড করতে পারেন। এই ধরনের জিনিসপত্র আপনি চাইলে করতে পারেন, না চাইলেও করার প্রয়োজন নেই, আপনার কাজ হয়ে যাবে। আপনার স্ক্রিপ্ট, ভয়েসে এবং ফুটেজে যদি মিলিয়ে 3টা ভালো কোয়ালিটিতে আপনি এক্সপোর্ট দিতে পারেন, অর্থাৎ আপনি টেক্সট ইফেক্ট বা লাট বা কালার এটা করেন নাই, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং অডিয়েন্স আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে, কারণ আপনার ভিডিওতে হুক ছিল, এঙ্গেজমেন্ট ছিল। কিন্তু আপনার ইন্টেনশন যদি হয়, এটা শুধুমাত্র মুভি এক্সপ্লেনের ক্ষেত্রে না, আপনি যেই সেক্টরের ভিডিও তৈরি করেন আপনি সেই সেক্টরে সিমিলার রুলস আসলে অ্যাপ্লাই করতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে আপনার অতটুকু শিখলেই হচ্ছে, আপনার খুব বেশি জিনিসপত্র শেখার প্রয়োজন নেই, কারণ আপনি আসলে যত শেখার চেষ্টা করবেন আপনার উপরে তত প্রেশার পড়বে।
আপনি আগে আপনার গোলটা সেট করবেন, তারপর ঠিক ততটুকু শিখবেন। আমাদের মধ্যে কেউ যদি চাই যে আমরা প্রফেশনাল ভিডিও এডিটর হব, অর্থাৎ মার্কেট প্লেসে কাজ করব, নিজের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেখানে ভিডিও আপলোড করব, সেই ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে, মার্কেট প্লেসে আমি এমন কোয়ালিটির কাজ ডেলিভার করব যেই কাজ দেখে আসলে ক্লায়েন্ট আমাকে রিপিটেটিভলি কাজ দিবে বা আমার পোর্টফোলিওটা ভারী হবে, আমি আরও কাজ পাবো, এই ধরনের ইন্টেনশন হয়, সেই ক্ষেত্রে আসলে যেই কাজটা হবে যে আপনাকে প্রফেশনালি জিনিসপত্রগুলো করতে হবে, প্রফেশনালি শিখতে হবে, এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তুর উপরে অ্যাপ্লাই করতে হবে। এখন বর্তমান সময় তো বিভিন্ন ভিডিও এডিটিং গ্রুপে আসলে 200-300 টাকায় ভিডিও এডিটর পাওয়া যায়, কারণ কোনো একটা সেক্টর তৈরি হলে আসলে সেই সেক্টর নষ্ট হবেই, এইটা মানে অ্যাটলিস্ট আমাদের এশিয়ান প্যাসিফিক অঞ্চলে বা আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে মানুষজনের হচ্ছে ইন্টেনশন একটু অড, নষ্ট হবে, বাজে অবস্থা বানিয়ে ফেলবে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম পাওয়া যায়। সব কিছু মিলে আপনি গোলটা সেট করবেন, তারপরে সেভাবে শেখার চেষ্টা করবেন। তবে আপনাকে এন্ড অফ দ্য ডে একজন ভালো মানের ভিডিও এডিটর হতে হলে অবশ্যই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তুর উপরে আপনাকে ফোকাস করতে হবে এবং সেগুলো করে আপনাকে ভিডিওটা আউটপুটটা বের করতে হবে। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে একজন ভালো এডিটরের কাজ এবং একজন খারাপ এডিটরের কাজ ডিফেন্ড করে সামান্য একটু ব্যাপার, কারণ সেও যদি ক্যাপকাট থেকে এডিট করে এবং আমিও ক্যাপকাট থেকে এডিট করি, সেও যেই কাজটা যেই টুল থেকে করেছে আমিও সেই কাজটা সেই টুল থেকে করেছি, তাহলে এখানে তার এবং আমার আউটপুটের আসলে পার্থক্য কী হলো? তার এবং আমার আউটপুটের প্রধান পার্থক্য হচ্ছে ধৈর্য, তার এবং আমার আউটপুটের প্রধান পার্থক্য হচ্ছে ইচ্ছাশক্তি, তার এবং আমার আউটপুটের প্রধান পার্থক্য হচ্ছে তিনি চেয়েছেন অন্য সকল ফোকাস দূরে রেখে এই জিনিসটাকে পারফেক্টভাবে তৈরি করা, আর আমি চেয়েছি কোনোভাবে জিনিসটাকে তৈরি করা। জাস্ট পার্থক্যটা এইখানে তৈরি হয়। পুরো ব্যাপারটা মাইন্ডসেট, কারণ টুল তো আসলে সে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসে নাই, বা এই টুলটার কাজটুকু সেই জানে আর কেউ জানেন এমন না। এই টুলটা বাড়ালে এইটা হবে, কমাই ফেললে এইটা হবে। তাহলে বাড়ানো কমানোর ক্ষেত্রে ধৈর্য ধরে সময় নিয়ে নিজের বুদ্ধি বিবেচনা অ্যাপ্লাই করে অন্য 10টা জিনিসপত্রকে দূরে রেখে যদি করতে পারেন, সেইটাই হচ্ছে মূল বিষয়। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিও এডিটিং, ধরেন আপনি মাটি কাটার সঙ্গে যদি আমি উদাহরণ দিই, ধরেন আপনি এক জায়গা থেকে 10 বস্তা মাটি কাটবেন, আপনার ইচ্ছা করতেছে না, আপনি অন্যমনস্ক, আপনার অন্য কিছু নিয়ে আপনি মাথার মধ্যে ভাবতেছেন, আপনি কিন্তু চাইলে ওই অবস্থাতেও একটা কোদাল নিয়ে গিয়ে মাটি কেটে বস্তার মধ্যে ভরতে পারেন, ভরে মাথায় করে নিয়ে জায়গা মতো রাখতে পারেন। এইখানে আসলে আপনি ওই করতে করতে এই জিনিসপত্র ভাবছেন, কোনো সমস্যা নেই। ভিডিও এডিটিং বিষয়টা হচ্ছে এমন যে আপনি এখানে কোনো ধরনের শারীরিক পরিশ্রম নেই, আপনার এখানে পরিশ্রমটা হবে সম্পূর্ণ মস্তিষ্কের। আপনি এখানে যত ফোকাস ধরে রাখবেন, অর্থাৎ আপনার যত এক্সট্রিম লেভেলের ফোকাস এইখানে থাকবে, তত আপনার কাজের আউটপুট ভালো হবে। আপনি যত সময় নিয়ে করবেন, যত ফোকাস ভালো থাকবে, তত কাজের আউটপুট ভালো থাকবে। অনেক কথা বললাম, যাই হোক, আশা করছি আপনারা একটা বেসিক ধারণা পেয়ে গিয়েছেন। যেমনটা আমি যে জায়গায় ছিলাম, যেখানে গ্রিন স্ক্রিনের আসলে ডিফল্ট অবস্থাতে অনেক ফুটেজ আছে, আমাদের কোনো পাখির ফুটেজ যদি কোনো ফুটেজের উপরে অ্যাপ্লাই করতে হয়, আমি যদি একটু ব্যাকে যাই, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমরা ব্যাকে যাওয়ার প্রসেস জানি, Ctrl Z আমি বলেছিলাম। এইখানে দেখেন এই যে একটা গ্রিন স্ক্রিনে নিয়ে এসছে এবং এই জায়গায় কিন্তু রিডু আন্ডুর অপশন আছে। একটা গ্রিন স্ক্রিনের ফুটেজ নিয়ে এসছে এবং এখানে দেখেন একটা পাখি উড়ে যাবে, গ্রিন স্ক্রিনটা চারপাশে সবুজ এবং এই পাখিটা এরকমভাবে উড়ে যাচ্ছে। আমি যদি টাইমলাইনটাকে আরেকটু ছোটো বানাই, তাহলে দেখবেন যে ফুটেজটা বেশি একটা লম্বায় কিন্তু দৈর্ঘ্য অনেক বড়, এরকম করে উড়ে যাচ্ছে পাখিটা। ওকে ফাইন, আমাদের নিচে একটা ফুটেজ আছে, ফুটেজটা এমনি একটা ড্রোন শট, একটা সোলার পার্ক বা যে কোনো একটা ফ্যাক্টরি বলেন, যে কিছু আপনি বলতে পারেন, সেইটার একটা ফুটেজ। সেইটার উপরে আমরা একটা গ্রিন স্ক্রিনের পাখি উড়ে যাওয়া ফুটেজ এখানে অ্যাড করলাম। এই ধরনের বিভিন্ন অবজেক্টের, বিভিন্ন জিনিসপত্রের গ্রিন স্ক্রিনের ফুটেজ যে আপনাকে সফটওয়্যারের মধ্যে থেকেই নিতে হবে এমন না। আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করব, তখন আসলে এই ধরনের ফুটেজ বা এই ধরনের প্রিবিল্ড গ্রিন স্ক্রিন আমরা পাবোই না সেখানে। আমাকে সব কিছু ইউটিউবে গিয়ে সার্চ করে 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 ডাউনলোড করতে হবে। এখন এইখানে সার্চ করার বা সার্চের একটা প্রধান বিষয়বস্তু থাকে। বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি কি চাচ্ছেন। ধরেন এইখানে এই ফুটেজটাতে আসলে যদি আপনার এক্সট্রা কিছু অ্যাড করতে হয়, আপনি এখানে কি আসলে অ্যাড করবেন? আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে বা লাইট জ্বলছে, এই ধরনের জিনিসপত্র অ্যাড করবেন। এরকম আপনি ভাববেন যে এই ফুটেজটার উপরে আমি আসলে কি অ্যাড করতে পারি, কি অ্যাড করা যায়। আপনার মাথা থেকে জিনিসটা বের হতে হবে।
আপনার মাথা থেকে জিনিসটা তখনই বের হবে যখন আপনি নিজেকে এইটার মধ্যে ইনভলভ রাখবেন। যেমনটা আমি উদাহরণ দিচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে যাদেরকে আমি প্র্যাকটিস করতে বলেছি ভয়েস নিয়ে, তারা যদি এখন, যারা সত্যিকার অর্থেই প্র্যাকটিস করেছে, তারা যদি এখন নিজেকে নিজে প্রশ্ন করে যে ভাইয়া বলেছিল 5 দিন বা 10 দিন বা 20 দিন আগে, যখনই আমি বলি আসলে ওইটা ম্যাটার করছে না, আমি ধরুন 2 দিন অ্যাপ্লাই করেছি বা 3 দিন অ্যাপ্লাই করেছি, আমি আউটপুটটা আসলে পেয়েছি, এটা সে ফিল করতে পারবে নিজে থেকে। কেন আউটপুটটা পেয়েছে? কারণ সে প্র্যাকটিসটা করেছে। আপনি যখন ভিডিও নিয়ে কাজ করবেন, ভিডিওতে এলিমেন্ট অ্যাড করার চেষ্টা করবেন, এই ধরনের জিনিসপত্র করবেন, তখন প্রধান বিষয়বস্তু হচ্ছে আপনার এই জিনিসের সঙ্গে ইনভলভ থাকতে হবে। ইনভলভটা আসলে কিভাবে থাকতে হবে? ধরেন আপনার নিশ হচ্ছে ইনফোগ্রাফ, এক্সাম্পলের জন্য আমি বলছি, ইনফোগ্রাফ যদি আপনার নিশ হয়, তাহলে ইনফোগ্রাফ রিলেটেড চ্যানেল আসলে কোন কোন চ্যানেল আছে যারা ইনফোগ্রাফ ভিডিও তৈরি করে? এইখানে একটা বিষয় আছে, এই বিষয়টা সব জায়গায় আসলে প্রযোজ্য, এটা আপনি কোথাও এটাকে সরাতে পারবেন না। আপনি যদি কোনো পরীক্ষায় চেষ্টা করেন যে আপনি গোল্ডেন এ প্লাস পাবেন, অর্থাৎ আপনি প্রত্যেকটা সাবজেক্টে 80 মার্ক করে পাবেন বা 80 মার্ক প্লাস পাবেন, 80 থেকে 100-র মধ্যে মার্ক পাবেন, এই চেষ্টা বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত করলেন। ডিসেম্বর মাস গিয়ে পরীক্ষা আপনি দিলেন, আপনার ইন্টেনশন ছিল যে আপনি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে মার্ক পাবেন। যেহেতু আপনার ইন্টেনশন ছিল আপনি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে মার্ক পাবেন, তখন আপনি কিন্তু ওই পরিমাণ এফোর্টটা দিতে হবে, অর্থাৎ আপনাকে পড়াটা ওই রকম করতে হবে। আপনি যদি সারাদিন শুয়ে শুয়ে ভাবেন যে আপনি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে মার্ক পাবেন, তাহলে আপনি আসলে 0 পাবেন না, কারণ আপনি তো খাতায় কিছু লিখতে পারবেন না। তো আপনি 80 মার্কের উপরে পাওয়ার জন্য যেটা করা প্রয়োজন, সিলেবাস পড়া প্রয়োজন, মুখস্থ করা প্রয়োজন, বোঝা প্রয়োজন, লেখা প্রয়োজন, লেখার ধরন সুন্দর করা প্রয়োজন, যেই সকল জিনিসপত্র করা প্রয়োজন, সম্পূর্ণ এফোর্ট দিয়ে সেই সকল জিনিসপত্র আপনি করলেন, তাহলে আপনার যেই জিনিসটা হবে, বাই এনি চান্স আপনার কোথাও খারাপ হলো, আপনি হয়তো 10টা সাবজেক্টের মধ্যে 9টা সাবজেক্টে 80 পেয়েছেন, একটা সাবজেক্টে ধরেন 85 বা 86 বা 87, 75 বা 76 বা 77 মার্ক পেয়েছেন। দ্য ফ্যাক্ট ইজ যে আপনি চেষ্টা করেছিলেন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেইটা অনুযায়ী যেটা করতে হয়, কারণ কিভাবে 80-র উপরে না মার্ক পেতে হয় এইটা আসলে প্রুভেন, এইটার থিওরি এখন আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন টিচারের কাছে, স্কুল কলেজে, স্কুলের টিচাররা, কলেজের টিচাররা, এবং টিচারদের কাছে যদি কখনো লেখাপড়া বুঝতে চাওয়া হয় বা কিছু করা হয়, তারা কিন্তু এটা বিরক্ত হয় না, তারা হেল্প করে, প্রাইভেট ব্যাচ, সেটা প্রুভেন, সেটা আছে। আপনি সেই অনুযায়ী একদম চেষ্টা করলেন, সামহাউ কোনো কারণে আপনার একটা, হয়তো আপনি লিখতে পারেননি, সময় হয়নি, একটু খারাপ লাগছিল, কোনো কারণে ডিস্টার্ব ছিলেন, আপনি কম পেলেন, তাও আপনার ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো। আপনি একটাই খারাপ করেছেন, তারপর আপনার এ প্লাস চলে আসছে। কিন্তু আপনার যদি ইন্টেনশান থাকে যে আপনি কোনোভাবে এ প্লাস পাবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আসলে অনেক কম, কারণ আপনি তখন 3-4টায় খারাপ করবেন। আবার কারো ইন্টেনশন যদি থাকে যে সে কোনোভাবে ফেল করবে, কোনোভাবে পাশ করবে, সে কোনোভাবেই আসলে পাশ করতে পারে না, অধিকাংশ ক্ষেত্রেই ফেল করে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কখনো এক্সাম্পল বা উদাহরণ হতে পারে না। র্যান্ডম যেই জিনিসপত্র হয়, ধরেন 100-র মধ্যে 70%, 60% বা 80% মানুষজনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেইটা আসলে উদাহরণ হিসেবে কাউন্ট করা হয়। তা যেটা বলছিলাম, আপনি সেই ক্ষেত্রে পাশই করতে পারে না সেই স্টুডেন্টটা বা সেই পরীক্ষার্থী, ফেল করে, কারণ তার ইন্টেনশনই ছিল 33 পাওয়ার, সে তো 33 একটা হয়তো বা মিস্টেক হয়েই যেতেই পারে। এখন এইরকম সিনারিও হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আপনাকে এফোর্ট দিতে হবে এক্সট্রিম লেভেলের আউটপুট চিন্তা করে। কিভাবে এক্সট্রিম লেভেলের চিন্তা করবেন? ধরেন আপনি ইনফোগ্রাফ কন্টেন্ট বানাচ্ছেন, আপনি ভুলে যাবেন যে ইনফোগ্রাফ কন্টেন্ট কোনটা কিভাবে কি করছে, এইসব সব কিছু ভুলে যাবেন, আপনি ইউটিউবে বসবেন। এখন আসলে কিন্তু 2026 সাল চলছে এবং ইউটিউবে প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর রিসোর্স আছে, হিউজ রিসোর্স ইউটিউবে আপনি এই মুহূর্তে দেখতে পারবেন। এইখানে একটা ব্যতিক্রম আছে, ধরেন আমি আপনাকে যেমন পাই টু পাই ধরে 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 স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে অগ্রসর হচ্ছি, বা আমরা প্রত্যেকটা রোড ম্যাপ আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসপত্র দেখানোর চেষ্টা করছি, আপনাকে একটা রোড ম্যাপের মধ্যে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জিনিসটা কাজ করে কীরকম? ধরেন মানুষ যখন জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবেই উঠেই কিন্তু হাঁটা দেওয়া শুরু করে না, প্রথমে বিছানায় শুয়ে থাকে,
তারপরে আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শুরু করে, তারপরে একটু দাঁড়ানো শুরু করে, তারপরে দাঁড়িয়ে 2-1 মিনিট থাকার পরে পড়ে যায়, তারপর আস্তে আস্তে হাঁটা শুরু করে। ওই যে জার্নিটার মধ্যে ওই একটা বাচ্চা শিশু থাকে, ওই জার্নিটার মধ্যে কিন্তু তাকে তার পরিবারের লোকজন বলেন বা যারাই বলেন সকলে কিন্তু হেল্প করে পুরো জার্নিটা কমপ্লিট করার জন্য। এবং বিশেষ করে আপনি যদি তার মার কথা চিন্তা করেন, তার মা বাবা একদমই যারা তার ব্লাড প্যারেন্ট, তারা যেই কাজটা করে তারা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তারা পুরো জিনিসটাকে অবজারভেশনে রাখে, একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। এখন আবার কেউ বলবেন যে ভাইয়া যারা রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তার পাশে কি হয় না? হয়, বাট দ্য থিং ইজ যে সেইটার আউটপুটটা আসলে কী হয় সেইটা আপনিও জানেন, আমিও জানি, এবং সেইটা উদাহরণ হতে পারে না, কারণ ওইটা গুটি কয়েকের জন্য। ব্যাপার হচ্ছে গিয়ে আমরা আপনাকে ওই যে জিরো থেকে আপনি কেবল ভূমিষ্ঠ হওয়া থেকে আপনাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এবং সেখান থেকে প্রপারলি হাঁটতে পারেন সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সহজ সুন্দর প্রপারলি রোডম্যাপটা দেওয়ার চেষ্টা করছি। বাট এর বাইরেও আসলে অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনাকে নিজে থেকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। এখন এই আয়ত্তের মধ্যে আসলে আপনি কিভাবে আনবেন? এই আয়ত্তের মধ্যে আনার অনেকগুলো পথ আছে। অনেকগুলো পথের মধ্যে ইউটিউবে যদি আপনি দেখেন যে এক ক্যাপকাট শেখার জন্য যদি আপনি সার্চ করেন কয়েক লক্ষ ভিডিও পাবেন, ভিন্নটা ভিন্ন 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 ভিন্ন। বাট আমরা স্ট্রাকচার ওয়াই নিয়ে যাচ্ছি, আপনার সফটওয়্যারটা মুখস্থ হচ্ছে, বেসিক জিনিসপত্র জানছেন, এরপরে আপনি চেষ্টা করবেন কি যে আপনি কিভাবে টপ নচে যেতে পারেন। যেমনটা আমি বলছিলাম, তাহলে ইনফোগ্রাফ কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনি, ইনফোগ্রাফ নিয়ে যারা টপ নচ ভিডিও বানায়, ধরেন ম্যাগনেট মিডিয়ার ভিডিওকে আপনি যদি এক্সাম্পল হিসাবে ধরেন এইখানে, যে আমি ম্যাগনেট মিডিয়ার মতো ভিডিও তৈরি করতে চাই, ইনফোগ্রাফের ক্ষেত্রে ম্যাগনেট মিডিয়া, ভক্স এই ধরনের, বা ধ্রুব রাঠির কথা বলেন বা নিতেশ রাজপুতের কথা বলেন, এরা মোটামুটি টপ লেভেলে র্যাঙ্ক করছে এই মুহূর্তে। যদি তাদের কন্টেন্ট কোয়ালিটি দেখার চেষ্টা করেন তাহলে তাদের কন্টেন্ট কোয়ালিটি, তাদের আউটপুট সব কিছু মিলিয়ে টপ নচ। এই টপ নচটাকে আপনার গোল হবে, আপনার গোল সেটটা হবে যে আমি মোবাইলে ক্যাপকাট ইউজ করছি, কম্পিউটারে ক্যাপকাট ইউজ করছি, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে কম্পিউটারে প্রিমিয়ার প্রো ইউজ করছি, আফটার ইফেক্ট ইউজ করছি, ওকে ফাইন। আমার আউটপুট দরকার ওই রকম। এখন ওই আউটপুটটা ওই রকম পারার জন্য বা ওই আউটপুটটা ওরকম নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম বেসিক রোড ম্যাপটা জানতে হবে। অর্থাৎ আপনার দৌড় শুরু করার জন্য, আপনি ভূমিষ্ঠ হয়তো দৌড় শুরু করতে পারবেন না, আপনার প্যারেন্টিং গাইডলাইন লাগবে, সব কিছু আপনি হাঁটা শিখবেন, এরপর আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করতে করতে দৌড়াতে পারবেন, এরপরে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থিওরি নিতে পারেন। আমরা আপনাকে সেই রোড ম্যাপটায় নিয়ে যাচ্ছি, আপনার ওই গোলটা সেট করবেন, করার পরে আপনি যখন ওইটাকে গোল সেট করবেন তাদের ভিডিও আপনি অবশ্যই প্রচুর দেখবেন, তারপরে ওই টাইপের ভিডিও কীভাবে তৈরি করে 2-4টা টিউটোরিয়ালও দেখবেন, আপনার আরও ধারণা হবে। ওই ভিডিওতে দেখলে আপনি বুঝবেন যে এখন এইখানে ধরেন ধ্রুব রাঠির একটা ভিডিওতে বলছে কোকাকোলায় সুগারের মাত্রা বেশি, তাহলে ধ্রুব রাঠি সাধারণত কী করে? ও স্ক্রিনের উপরে তখন ওর যেই সাবজেক্টটা, ও যে কথা বলছিল ওইটা গায়েব হয়ে যায়, স্ক্রিনের উপরে হয়তো বা কোকাকোলাটা বোতল ভেসে ওঠে, বোতলটা রোটেট করে যেইখানে সুগার লিখা, ক্যানে সুগার লিখা পরিমাণ লিখা থাকে সেই জায়গাটা হালকা একটু জুম হয়ে আসে, তারপরে সেখানে একটা হলুদ মার্কার ওঠে যে এই হচ্ছে ক্যান বেশিও প্রুফ দেখিয়ে দিল। এইটা অডিয়েন্স খুবই পছন্দ করে। তাহলে আপনাকেও এইটা আসলে সফটওয়্যারের সাহায্যে, যেই সফটওয়্যার আপনি ব্যবহার করেন সেটা তৈরি করতে হবে। এখন এইটা করার জন্য আপনি যে বেসিক জিনিসপত্র শিখেছেন সেই বেসিক শিক্ষা তো আপনার মধ্যে আছে, আমরা আপনাকে যেটা দিচ্ছি এবং সামনে আরও দিব, সেই সব শিক্ষা তো আছেই। আপনি সেই মাধ্যমে তো অনেকাংশেই করে ফেলবেন। এর বাইরেও আপনি বাইরে থেকে জ্ঞান আনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কোন জায়গায় কোন ফুটেজে কীভাবে কী বসাতে হয় সেইটা আপনি বুঝতে পেরেছেন। যেমন এই ফুটেজটার উপরে ঈগলের ফুটেজটা উড়ে আসছে, এটা ভালো লাগবে কেন, সেইটা আপনার মাথায় তখনই হুট করে আসবে, বা আপনি এই ফুটেজ দেখার সাথে সাথে তখনই বুঝতে পারবেন যখন আপনি এর মধ্যে থাকবেন। অর্থাৎ এই রিলেটেড জিনিসপত্র যারা তৈরি করে, এরকম ইফেক্ট পিসের যারা অ্যাপ্লাই করে, তারা কোন ফুটেজের ক্ষেত্রে কোন পিএনজি, কোন এক্সটার্নাল ইফেক্ট, কোন কিছু ব্যবহার করে, এটা যখন আপনি বারবার দেখবেন আপনার মস্তিষ্ক তখন ওইটার মধ্যে ঢুকে যাবে। যখনই আপনার মস্তিষ্ক ওইটার মধ্যে ঢুকে যাবে অটোমেটিক আপনি জিনিসপত্র দেখার ক্ষেত্রে হচ্ছে বুঝে যাবেন। যেমন ভয়েসের কাটের ক্ষেত্রে দেখবেন যে আমি যে প্রথম ক্লাসে ভয়েস কাটছিলাম, র্যান্ডমলি এইটাকে নিয়ে ড্র্যাগ করে কাটছিলাম, যে এইখানে এইটাকে একটা কাট হবে, এই পাশটুকু গিয়ে কাট হবে। এইখানে কোনো থিওরি নেই। আপনি এখানে ওই যে টেপ ফিতা এনে মাপতে পারবেন না যে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরে আপনি একটা কাট দিবেন। এইখানে আপনার
একমাত্র এবং একমাত্র কাজ করবে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তখনই হবে যখন আপনি 50টা ভয়েস তৈরি করবেন, করে কাটবেন। আপনি দেখবেন প্রথমবার শুনবেন না ভয়েসটা একটু ফাস্ট হয়ে গিয়েছে, তাহলে এটা বাদ। আবার ভয়েসটা কাটলেন, না ভয়েসটার গ্যাপ, আমি একটা কথা বলছি তারপরের যে কথাটা বলতে যে মধ্যে যে গ্যাপ এটা বেশি হয়ে গিয়েছে, তাহলে কাটলেন। না এবার বেশি কেটে ফেলেছি, গ্যাপটা কম হয়ে গিয়েছে, তাহলে গ্যাপটাকে আবার কাটলেন, গ্যাপটাকে আরেকটু কমালেন। তারপরে মনে হলো যে না ভয়েসটা কেমন লাগছে, আমি আবার একবার এইটাকে একটু এই ইফেক্টটা দিলেন। আপনি যখন এই প্রসেসটা করে একবার একটা আউটপুট বের করবেন আপনার মনের মতো, তারপরে এই জিনিসটা যখন আপনি 50 বার করবেন, তখন কিন্তু 51 বারের বার আপনার আর ওই একটা জিনিস 5 বার অ্যাপ্লাই করতে হবে না। আপনি জাস্ট দেখবেন, একবার শুনবেন, আপনার মাথায় জিনিসটা ঢুকে যাবে, আপনি জিনিসটা করে ফেলবেন। এই ব্যাপারগুলো সিম্পলি এরকম ইজি। আপনি জাস্ট কোন জায়গায় কোনটা বসাবেন এটার মধ্যে থাকতে হবে, দেখতে হবে, তাহলে বুঝে যাবেন। যাই হোক, আমরা ধরেন এখানে একটা ইগলের ফুটেজ নিয়ে আসলাম গ্রিন স্ক্রিনের। এখন আমাদেরকে এটা রিমুভ করতে হবে। এখানে এইটা রিমুভ করার আসলে অনেক অপশন আছে। যেহেতু এই মুহূর্তে এআই চলে আসছে, সেই ক্ষেত্রে আসলে অপশনের এখানে কোনো শেষ নাই। এখানে দেখবেন আপনি অটো রিমুভাল নামে একটা অপশন আছে, এইটা হচ্ছে এআই রিলেটেড। দেখেন ডায়মন্ড আঁকা আছে। এই যে এআই, এই এআই আবার ক্রেডিট খরচ করে। আপনি যখন একটা চাপ দিয়ে রিমুভ করে ফেলবেন, আপনার অ্যাকাউন্টে একটা, সাধারণত আমরা যখন একটা সাবস্ক্রিপশন কিনি ক্যাপকাটের 350-400 টাকা বা 300-350 টাকার মতো, তখন 500-600 বা 1000 সেলারের উপর ডিপেন্ড করে। ভালো সেলার হলে হয়তো আপনাকে 500 ক্রেডিট দিতে পারে। যারা একটু ফ্রড বা একটা অ্যাকাউন্ট অনেকে থাকে বিভিন্ন লোকের কাছে সেল টেল করে হাবিজাবি ঝামেলা, তারা হয়তো আপনাকে আরও কম পাবেন। সেই ক্ষেত্রে আপনার ক্রেডিটটা এখান থেকে কাটবে। এই ধরনের অটো রিমুভ বা এটা অনেক কমপ্লেক্সের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কারণ ক্রেডিট আসলে সাবস্ক্রিপশনের সাথে যেটা ফ্রি দেয় 200 বা 300 বা 500, ওর বাইরে কিনতে গেলে হিউজ কস্ট। এআই অনেক কস্টলি। আপনি যেভাবেই বলেন, আপনি চ্যাট জিপিটি দেখেন $20 মাসে, ক্লড দেখেন $20, $25, গ্রক দেখেন $30, আপনি 11 ল্যাব দেখেন মাসে $22, প্রথম মাসে কিনলে হয়তো $11 একটা ফ্রি কুপনের মতো পাওয়া যায়। মানে জিনিসটা যেমন সহজে কাজ করে বাট ঠিক তেমন কস্টলি। তাহলে আমরা যেগুলো কমপ্লেক্স গ্রিন স্ক্রিন না, সেইগুলোকে এখান থেকে ডিলেট করার চেষ্টা করবো। অর্থাৎ ক্রোমা কি, এইটা হচ্ছে একদম শুরুর দিক থেকে, অর্থাৎ ভিডিও এডিটিং জিনিসটা যখন ইন্ট্রোডিউস হয়েছে বা ভিডিওর যখন কাজ করা হয়েছে, এই গ্রিন স্ক্রিন যখন ইন্ট্রোডিউস হয়েছে, তখন থেকে ইন্ডাস্ট্রিতে বলেন, সফটওয়্যার রিলেটেড বলেন, ইভেন এভিড মিডিয়া কম্পোজারের যদি কেউ নাম শুনে থাকেন, ইন্ডাস্ট্রি গ্রেডেড সফটওয়্যার ওইটার সাহায্যে আসলে মুভি অনেকে একটা টাইম লাইনে ফেলে এডিট করে, টাইম লাইনে বসায়। ওই দিকে আমি আসলে যাব না। ওই সকল ক্ষেত্রেই আসলে ওই ধারাবাহিকতা চলে আসছে। এবং আমরা যারা একদম ধরেন 15, 16, 17 দিকে বা ওরও আগে এডিট করতাম, সেই সময়ের ক্রাইম মাস্টার থেকে সব কিছুতেই ক্রোমা কিটা আছে। এটা আপনি প্রিমিয়ার প্রোতেও ক্রোমা কি পাবেন, আফটার ইফেক্টেও পাবেন। হয়তো বা নামের ক্ষেত্রে একটু এদিক ওদিক থাকবে, বাট কি কথাটা শেষে থাকবে। যেমন হয়তো বা প্রিমিয়ার প্রোতে একটা আলট্রা কি লেখা থাকে, তারপরে আফটার ইফেক্টে কি লাইটিং লেখা থাকে, এই জায়গায় ক্রোমা কি লেখা আছে, অন্য সফটওয়্যারে আবার অন্য কিছু লেখা থাকতে পারে, বাট কি কথাটা শেষে থাকবে। এইটা হচ্ছে ফ্রি সফটওয়্যার ইনবিল্ড ভার্সন। এখানে দেখেন কালার পিকার আছে, যে কোন কালারটা আপনি রিমুভ করতে চান আপনার ফুটেজ থেকে। আপনার এখানে সিঙ্গেল কালার গ্রিন স্ক্রিন, যে কোনো গ্রিন স্ক্রিন সেম প্রসেস আপনি রিমুভ করবেন। জাস্ট ফুটেজটা সিলেক্ট করলেন, এখানে এই যে রিমুভ অপশনে আসলেন, ক্রোমা কিতে একটা টিক দিলেন। আপনি যদি টিক না দেন এই অপশনগুলো কিন্তু অন হবে না, তাহলে আপনাকে একটা টিক দিতে হবে। দেওয়ার পরে কালার পিকারে যখন একটা ক্লিক করবেন, কালার পিকারে ক্লিক করে এইটাকে যদি আপনি এই যে যেই জায়গায় রিমুভ করতে চান সেইখানে নিয়ে যান, এরকমভাবে সিলেক্ট হওয়ার পরে আপনার যেই গ্রিন স্ক্রিন সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখেন গ্রিন স্ক্রিনটা অটোমেটিক রিমুভ হয়ে গেল। জাস্ট কালার পিকারটা ক্লিক করে সিলেক্ট করলাম, পিকারটা ইনেবল করে জাস্ট কালার উপরে দিলাম, পুরো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, আমার পিসি অনেক স্লো কাজ করছে। নেক্সট ডে থেকে আমরা আসলে অন্য পিসিতে শিফট করে ক্লাস নিব। যাই হোক, ওই দিকে এখন না যাই। এখানে দেখেন আমি প্রথম দিকে যে কথা বলছিলাম যে একজন প্রফেশনাল এডিটর এবং একজন আনারি এডিটরের মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি করে ছোট ছোট বিষয়। এখন কিন্তু দেখেন আপনি যে আমি যদি এইখানে প্লে করি, এই দুটা আমি ধরেন সাপোজ প্লে করছি, ওকে, করে দিচ্ছে। এদেশের আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই দেশের মানুষ অবিশ্বাস। আচ্ছা, আপনি একটা জিনিস দেখবেন, আমি আউটপুট দেখছি, প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা এটা রেজুলেশনটা কমিয়ে নিয়েছি, বাট বিষয় যেটা দাঁড়ায় যে এখানে কক্সবাজার সমুদ্র সৈকত ভয়েসে বলছিল, এখানে আসলে আমাদের সমুদ্র সৈকতের ফুটেজ ব্যবহার করা উচিত, অর্থাৎ বিচের ফুটেজ। আমরা অন্যটা ফুটেজ আনছি। যাই হোক, ওই দিকে অত ডিটেলসে যাব না। আমরা বিচের ফুটেজ যখন পারফেক্টলি কাজ করব তখন এখানে বিচের ফুটেজ ব্যবহার করব।
যেটা আমি বলছিলাম যে একজন প্রফেশনাল এডিটর এবং একজন আনারি এডিটরের মধ্যে পার্থক্য তৈরি করে কোন জায়গায়, এই ফুটেজটাতে পাখিটা ঠিকঠাকভাবে উড়ে যাচ্ছে, উড়ে আসছে, পাখিটা উঠতেছে। এখন এইখানে পাখিটার চারপাশে একটু সবুজ সবুজ কিন্তু কালার থেকে গিয়েছে এবং পাখিটা একটু বড় লাগছে, একটু অড মনে হচ্ছে। এখন আপনাকে এই জায়গায় এই জিনিসপত্র দুইটা প্রথমেই মাথায় নিতে হবে যে আচ্ছা পাখিটার তো পার চারপাশে কেমন একটা সবুজ সবুজ লাগছে, এটা কেমন গ্রিন গ্রিন আছে, তাহলে আমার এটা রিমুভ করা দরকার। কারণ আমি যাদের ভিডিও দেখি বা যাদের থেকে আমি ইন্সপিরেশন নিই তাদের তো এই পুরো জিনিসটা রিমুভ করা থাকে, তাদের তো এরকম থাকে না। পুরো প্রসেসটা কিন্তু মোবাইলে সেম, একদম সেম, হুবহু সেম, কোথাও একটা বিন্দু পরিমাণ পরিবর্তন নাই। জাস্ট মোবাইলে লম্বা স্ক্রিনে থাকে, কম্পিউটারে চ্যাপটা স্ক্রিনে আছে, অর্থাৎ এই হচ্ছে পার্থক্য। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে তাহলে আমি যাদের দেখি তাদের তো এরকম থাকে না, আমার আছে, তাইলে আমার কী করতে হবে, এটা রিমুভ করতে হবে। এখন রিমুভ করার জন্য এখানে আপনাকে অপশন দিয়ে রেখেছে, এখানেও কিছু এআই ও হচ্ছে ইন্ট্রোডিউস করেছে, আপনারা এই এআই ব্যবহার করবেন। এখানে ইন্টেন্সিটিটা হচ্ছে প্রধান অপশন, এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল অনেকাংশেই করতে পারবেন। এরপরে শ্যাডো বা এজ, যেই ফেদার যেটা থাকে সফট করা, কারণ পাশগুলোকে অনেক বেশি শার্প হলে অনেক সময় বাজে লাগে, পাশগুলোকে আপনি একটু ফেড করে দিতে পারেন। এই ধরনের সূক্ষ্ম জিনিসপত্র এইখান থেকে করতে হবে। এইরকম রিমুভ করার বিষয়টা সবাই যে কেউ করতে পারবে, বাট আপনাকে ভালো একজন এডিটর হতে হলে এইখানে ডিটেল অ্যাড করতে হবে। আপনি ইন্টেন্সিটিটাকে একটু যদি বাড়ান, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই আপনার যেই সবুজ যেই অংশগুলো আছে সেই অংশগুলো অধিকাংশ ক্ষেত্রেই আপনার রিমুভ হয়ে গেছে পাখি থেকে, অর্থাৎ আপনার যে সবুজ সবুজ ভাইব ছিল এটা অনেকাংশে রিমুভ হয়ে গিয়েছে। আপনি যদি ইন্টেন্সিটি আরও বাড়ান এইটার, আপনি চাইলে এটাকে আরও ইন্টেন্সিটি বাড়াতে পারেন। এখন দেখবেন যে পাখির কোথাও আসলে তেমন একটা সবুজই নেই। আবার এই ইন্টেন্সিটি বাড়াতে গিয়ে এখন দেখেন সবুজ জিনিসটা কিন্তু একদম গায়েব। আবার এই ইন্টেন্সিটি বাড়াতে গিয়ে আপনি এমনভাবে বাড়িয়ে ফেলবেন না যে আপনার ফুটেজের ডিটেলস মিসিং হওয়া শুরু করে। ওকে, আপনি এটাকে, আমি যেমন ধরে এটাকে টেনে 58-তে নিয়ে আসছি, আপনি এরকম ধরেই টেনে 58-তে নিয়ে আসবেন না, কোনোভাবেই না। আমার এখন এই সূক্ষ্ম দেখাতে গেলে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 0.1, 0.5, 0.10 এরকম বাড়াতে গেলে আসলে আমার এই এক রিমুভের ক্লাসের দৈর্ঘ্যই হবে 4 ঘন্টা, কথার কথা। তো আপনি তো আর ওই দৌড়দৌড়ের উপরে নাই, আপনি তো এখন শিখছেন, লার্নিং পিরিয়ড। আপনি এটাকে একদম সূক্ষ্মভাবে করবেন। এরপরে পাঁচটাকে একটু সফট করতে চাইলে এটাকে বাড়াতে পারেন, এরকম করে পাঁচটাকে একটু সফট করতে পারেন, দেখেন পাঁচটা সফট হচ্ছে। এইভাবে করে আপনি এই জায়গাটুতে কাজ করে সুন্দরভাবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে আপনি একটা সুন্দর আউটপুট বের করবেন। এখন দেখেন আমি যেমনটা বলছিলাম যে পাখিটি একটু বড় বড় লাগছে, এটা একটা কেমন কেমন লাগছে ডিসপ্লেতে, আপনি রিমুভ করলেন, পাখিটা যে বড় লাগছে এটাও আপনি বুঝতে হবে। আপনার এই বুদ্ধি তখনই আসবে, আমি যদি সারাদিন ক্লাসের মধ্যে আপনাকে 100 বার বলি যে ভাইয়া পাখি ছোট করতে হবে, পাখি বড় করতে হবে, আপনি হয়তো এরকম পাখির ফুটেজ নিয়ে যদি কোনো দিন কাজ করেন তখন আপনার এটা মাথায় আসবে যে ও আচ্ছা ভাইয়া তো ওই যে ক্লাসে বলছিল যে পাখির ফুটেজটাকে, পাখিটা এরকম স্ক্রিন এত বড় থাকলে ফুটেজের সঙ্গে অসামঞ্জস্য থাকলে এটাকে ছোট করতে হবে। কিন্তু যখন আপনি ধরেন এই জায়গায় পাখির বদলে ঘুড়ি নিয়ে কাজ করবেন বা গ্যাস বেলুন নিয়ে কাজ করবেন, তখন তো আপনার মাথায় আসবে না, কারণ আপনার মাথায় সেট হয়ে আছে যে ভাইয়া বলেছিল তো পাখি, ঘুড়ি তো না, বা গ্যাস বেলুন তো না, বা প্লেন তো না। আপনার মাথায় এটা অটোমেটিক আসতে হবে এবং এটা তখনই আসবে যখন আপনি এই রিলেটেড কন্টেন্ট অনেক বেশি কনজিউম করবেন। আপনার রিলস কনজিউম করা বাদ দিয়ে এই রিলেটেড কন্টেন্ট কনজিউম করবেন। আশা করছি পুরো ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন। আমি আসলে একটু স্লোলি বলে ডিপলি বোঝানোর চেষ্টা করছি, কারণ প্রথম ক্লাসে আমরা এই ধরনের বিস্তারিত কথা বলিনি, আমাদের আসলে এই ধরনের থিওরিটিক্যাল জানা দরকার। ক্লাসের সাথে সাথে থিওরিটিক্যাল জিনিসপত্র আমি বলছি। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গিয়েছি যে কোন জায়গা থেকে আমাদের ছোট করা উচিত, কোন জায়গা থেকে বড় করা উচিত, কীভাবে কী করা উচিত। আমরা এই আইডিয়াগুলো সামনে আরও পাবো। একটা দেখছি এটার আলোকে অন্যগুলোর ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। এরপর আস্তে আস্তে এখনই আপনার ওই রকম এক্সপার্ট হওয়ার দরকার নেই, চিন্তাও করার দরকার নেই, একটা দুইটা দেখেন ক্লাসে, এরপরে আস্তে আস্তে এই রিলেটেড কন্টেন্ট কনজিউম করেন, এক সময় দেখবেন আপনি নিজে থেকেই সব করতে পারছেন, অটোমেটিক আপনার মাথায় চলে আসছে। তাহলে আমরা পাখিটি একটু ছোটো করবো। ছোটো করার জন্য কী করতে হবে, লেয়ারটা সিলেক্ট করতে হবে, সিম্পল বিষয়। মোবাইল ফোনের ক্ষেত্রে এটা একটু সহজে কাজ করে, কম্পিউটারের ক্ষেত্রে একটু কমপ্লেক্স মনে হতে পারে। জাস্ট যেই ফুটেজটাকে ছোটো বড় করবেন সেটাকে সিলেক্ট করবেন, মোবাইলেও ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। মোবাইলে টাচ করে যদি দুইটা আঙুল থেকে টাচ করে এরকম জুম করার চেষ্টা করেন, যেভাবে কোনো ছবি জুম করি, তাহলে এটা বড় হবে আবার ছোটো হবে। কম্পিউটারের ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট যদি বেসিক অপশনে যান, এইখানে একটা বার আছে, এই বারটাকে ধরেও আপনি এটাকে এরকম ড্র্যাগ করে ছোটো বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু এটা আপনি চাইলে এই যে স্কেল অপশনটা আছে, এই স্কেল অপশন থেকেও ছোটো বড় করতে পারেন। ধরেন আমি এখান থেকেই করলাম, স্কেল অপশন থেকে এরকম ছোটো বড় করলাম। এখন দেখেন পাখিটা কিন্তু এখন
অনেক বড় অবস্থাতে যে আসছে সেইটা আসে না। এখন দেখেন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই যে পাখিটা এইখান থেকে স্টার্ট হয়েছে, বাট আমাদের এই ফুটেজটার যদি দেখেন যে এই ফুটেজটার সাইজটা ছোট হয়ে গিয়েছে এইখান থেকে বের হয়, রাইট? কারণ এই পশে আসে না, কেটে যায় এখান থেকে। তাহলে আমরা এটাকে যদি নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে কোনো ফুটেজকে মুভ করার জন্য এই ধরনের কোনো এলিমেন্ট যদি ব্যবহার করা হয়, সেটাকে মুভ করার জন্য আপনি চাইলে এরকম সেটাকে যখন সিলেক্ট করবেন চারপাশে এরকম বার আসবে, জাস্ট মাউস থেকে ক্লিক করে ধরে এরকম মুভ করতে পারেন, তাহলেও হবে। আবার এখানে দেখেন পজিশন আছে, এই পজিশনের এই ভ্যালুগুলোকে আপনি উপরে নিচে করেও এটাকে মুভ করতে পারেন, আপনি যেইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট সময় যদি বাঁচাতে চান, কারণ এডিট করার ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বা যখন আপনি শিখছেন তখন কোনো সমস্যা নাই, আপনি যেভাবে সেভাবে করেন, সময় নিয়ে করেন। কিন্তু ডে বাই ডে যখন আপনি সামনের দিকে কাজ করবেন, আপনার যখন কাজের পরিধি বাড়বে, সব কিছু বৃদ্ধি পাবে, তখন আপনাকে সময় তো সেভ করতে হবে, এবং সময় সেভ করার জন্য আপনাকে সব শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। এখন দেখেন, এখন কিন্তু আর পাখিটা যে উঠছে সেটা কেটে আসছে না, কারণ মনে হচ্ছে যে ওই স্ক্রিনের বাইরে থেকে পাখিটা আসছে। আমি যদি দেখাই, এই যে দেখেন পাখিটা কিন্তু এখন এই যে স্ক্রিনের বাইরে থেকে পাখিটা চলে আসছে। তারপর ওর হাতগুলো কেটে যাচ্ছে, কারণ ফুটেজের যেই পাশে এরকম কাটা ছিল, এরকম পাখিটা আবার কিছু দূর গিয়ে এরকমভাবে নিচের দিকে নামছে, অর্থাৎ যেরকম বড় অবস্থাতে ছিল সেই অবস্থার থেকে এখন আরেকটু ভালো লাগছে। বাট এই পাখিটা হচ্ছে গিয়ে ধরেন নিচের দিকে আছে। এখন আমরা এটা যদি উপরের দিকে নিয়ে আসতে চাই, ধরেন এইরকম উপরে নিয়ে আসবো, তাহলে মনে হবে কি আমাদের ডিসপ্লের মধ্যে থেকে হুট করে এই পাখিটা চলে আসছে, কারণ এখান থেকে কাটা। তাহলে আপনাকে এমন একটা পাখির ফুটেজ নিয়ে আসতে হবে যেই ফুটেজটা হচ্ছে এখান থেকে কাটা আসে না, এরকম গ্রিন স্ক্রিন আছে, শুধুমাত্র পাখিটা উঠতেছে, এরকম একটা ফুটেজ। অথবা আপনি যে কাজটা করতে পারেন, ধরেন এই যেখান থেকে এটা রিভিল হয়েছে, এইখান থেকে পাখিটা পুরোপুরি রিভিল, এই হচ্ছে পাখিটা পুরোপুরি রিভিল। আপনি এখানে একটা কার্ড দিতে পারেন। কার্ড দেওয়ার ব্যাপারে আসলে আমরা শিখেছি যে এখানে ক্লিক করলে এরকম স্প্লিট হয়ে যায়, আমরা চাইলে এরকম ডিলিট করে দিতে পারি। আমি এখান থেকে রেখে এতটুকু ধরেন রেখে দিব, এই যে যতটুকু ওরে, তাহলে কিন্তু আবার এই জিনিসটা আপনার কাছে অত বাজে লাগবে না। আপনি এরকমভাবে এক কর্নার থেকে জিনিসটাকে শুরু করতে পারেন, এই কর্নার থেকে শুরু করলেন, এরকমভাবে সামনে যাচ্ছে। বা এখন আপনি চাইলে এটাকে মিডল থেকেও শুরু করতে পারেন, কাটাকাটি নাই, যে পাখিটা আসলে এই পাশ থেকে হয়তো বা কোথাও থেকে আসছে, মনে হবে এরকম আসছে, আপনার এইটাকে হচ্ছে যে এরকমভাবে চলে গিয়েছে। আপনি চাইলে এইটাকে আরও পারফেক্ট করা যায়। পারফেক্ট করার জন্য এই যে প্রত্যেকটা অপশন দেখেন, এইগুলোকে বলা হয় কি ফ্রেম। দেখেন এখানে যখন আমরা মাউস পয়েন্টারটা রাখছি, তখন ও বলছে যে এইটার নাম হচ্ছে কি ফ্রেম। আমরা কি ফ্রেমিং অ্যাড করে এই পুরো জিনিসটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি, এই পুরো জিনিসটাকে প্রপারলি কাস্টমাইজেশন করতে পারি, কি ফ্রেম দিয়ে আরও সুন্দর করতে পারি। আমরা সেগুলো সামনের দিকে দেখব, বাট বেসিক ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে এইটা। যাই হোক, আমরা গ্রিন স্ক্রিনের একটা ফুটেজও দেখলাম, রিমুভ করাও দেখলাম। গ্রিন স্ক্রিন শুধুমাত্র যে যেহেতু এখানে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে তো এই ধরনের সফটওয়্যার থাকে না, গ্রিন স্ক্রিন যে আপনাকে শুধুমাত্র এই সফটওয়্যারই ব্যবহার করতে হবে বা আপনার এইখানে যে ফুটেজগুলো আছে এর মধ্যে করতে হবে এমন কোনো কথা নেই। ইউটিউবে যেই ধরনের ফুটেজের গ্রিন স্ক্রিন আপনি চান, আপনি জাস্ট লিখে সার্চ করবেন, আপনার গ্রিন স্ক্রিন পেতে কোনো সমস্যা, গ্রিন স্ক্রিন ফুটেজ পেতে সমস্যা হবে না। ধরেন একটা মানুষের গ্রিন স্ক্রিনের ফুটেজ চাচ্ছেন, আপনি জাস্ট সেই জিনিসটা লিখবেন, লিখে শেষে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করবেন, ইউটিউবে চলে আসবে। ইউটিউবে নাই এমন কিছু নেই, ফুটেজটা ডাউনলোড করে এখানে ইনপুট করে নেবেন, সহজ। এই হচ্ছে ওভারঅল মোটামুটি বিষয়। এখানে প্রচুর বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন আছে। আসলে আপনি কন্টেন্ট তৈরি করতে গেলে বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত বা তার থেকেও হাই লেভেল পর্যন্ত যে ধরনের গ্রিন স্ক্রিন, এখানে দেখেন ফগ আছে, বাচ্চা, হাতে তালি দেয়া, পৃথিবীর ম্যাপ, অনেক 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 বলে শেষ করা যাবে না গ্রিন স্ক্রিন আছে। আপনি চাইলে এখান থেকে ব্যবহার অনেকাংশই করতে পারেন। যারা ক্যাপকাট ব্যবহার করে তাদের জন্য আসলে এইটা আবার ব্লেসিং হিসেবে কাজ করে, কারণ প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে এগুলো এইভাবে ইনবিল্ট অবস্থাতে থাকে না, যেহেতু ক্যাপকাটে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক বেশি হেল্প করে। কিন্তু ওই যে একটা ঝামেলা আছে, সব কিছু এত সুন্দর জিনিসপত্র ব্যবহার করতে চাইলে এই ধরনের প্রয়োজন পড়ে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন নিয়ে শিখলাম, প্রত্যেকটা গ্রিন স্ক্রিনের সেম। আমরা কিন্তু গ্রিন স্ক্রিন শেখার সাথে সাথে আরও একটা জিনিস যদি আপনি দেখেন, যে কিভাবে ফুটেজকে ছোট বড় করতে হয়, অর্থাৎ স্কেল বাড়াতে হয়, কমাতে হয়, ডানে বামে উপরে নিচে নিতে হয়, সেই পুরো বিষয়টা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছি। এরপরে আসলে এখানে আরও ফুটেজ আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড যদি আপনার প্রয়োজন হয়, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে, বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে, বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এগুলো সামনে দেখবে, এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। এরপরে আসলে ইন্ট্রো আছে, ইন্ট্রো টাইপের, অর্থাৎ প্রত্যেক বিভিন্ন জিনিসের ইন্ট্রো থাকে। এরপরে এখানে ট্রানজিশন আছে, এরপরে এখানে আসলে অনেক জিনিসপত্র আপনি এখানে দেখতে পারবেন, যেমন অনেক সুন্দর সুন্দর
ফুটেজ আছে, যেমন এইখানে বিচের কথা বলেছে, আমি এই ফুটেজটা বাদ দিয়ে দিই, এই বিচের এই ফুটেজটা নিয়ে আসলাম। এই ফুটেজটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের অনেক সহজ হবে। এই যে এটা যদিও কক্সবাজারের বা চট্টগ্রামের সেই যে সমুদ্র সৈকত সেইটা না, আমরা ইউটিউবে গিয়ে জাস্ট কক্সবাজার সমুদ্র সৈকত লিখে সার্চ করলে অনেক হাজার হাজার ফুটেজ পেয়ে যাব, সেখান থেকে ব্যবহার করতে পারি। কীভাবে আমরা কপিরাইট ছাড়া কতটুকু কার ফুটেজ কীভাবে ব্যবহার করব সেটা তো সামনে দেখব বা জানবো, সেটা নিয়ে সমস্যা নেই। যেহেতু আমরা এখন এগুলো আপলোড করছি, আমরা জাস্ট প্র্যাকটিস করছি, আমরা যে কোনো জায়গার ফুটেজ ব্যবহার করতে পারি, এটা আমাদের কোনো ধরনের হ্যাসেল তৈরি করবে না। এছাড়াও প্রিমিয়াম ফুটেজ আমরা কীভাবে ডাউনলোড করতে পারি এমন জায়গা থেকে যেখান থেকে ডাউনলোড করলে আসলে আমাদের কপিরাইট আসবে না এবং ফুটেজগুলো প্রিমিয়াম হবে, এবং সেখানে সকল দেশের সকল জিনিসপত্রের ফুটেজ আছে, সেগুলো আমরা দেখব, সমস্যা নেই। যাই হোক, আমি একটা ফুটেজ র্যান্ডমলি সমুদ্র সৈকতের জন্য আনছি। এরকম এখানে অনেক ফুটেজ আছে, আপনি চাইলে এখানে সার্চ দিয়ে আপনার মতো করে এই মিডিয়া সেকশানে দেখতে পারেন যে কোন ফুটেজ আপনার লাগছে, কোন ফুটেজ আপনার লাগছে না, কোনটা আপনি ব্যবহার করতে চান, কোনটা চান না। একদমই বেসিক একটা সহজ বিষয়। এরপরে আসলে অডিও সেকশান আছে। অডিও সেকশানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু এখানে আছে। দেখেন, ধরেন এই অডিওটাকে আমি নিতে চাই, তাহলে আমি এই অডিওটাকে ড্র্যাগ করে এই নিচে নিয়ে আসতে পারি। এইটার নিচে আমার যে ভয়েসটা, আমি এই স্ক্রিনটাকে বড় করছিলাম, আমার টাইমলাইনটা ছোটো হয়ে গেছে, এই ভয়েসের নিচে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছেন, আমি কিন্তু জাস্ট এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেছি। এই মিউজিকগুলো আবার সব কিছু পেইড, কিন্তু এইখানে একটা প্রবলেম আছে, আমি এটা ডিলিট করে দিই। প্রবলেমটা কি? ইউটিউবের ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে যদি কপিরাইটের কথা চিন্তা করেন, 70% কপিরাইট ফেসবুকের ক্ষেত্রে 70% কপিরাইট আসে হচ্ছে মিউজিক রিলেটেড, ভয়েস রিলেটেড, 30% ফুটেজ বা আনুষঙ্গিক জিনিসপত্র সব কিছু মিলিয়ে আসে। ইউটিউবের ক্ষেত্রে রেশিওটা আরও বাজে। ইউটিউবের ক্ষেত্রে মিউজিকের ক্ষেত্রে আপনি 100% কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, ফুটেজের ক্ষেত্রে আসলে আপনার কপিরাইট খাওয়ার সম্ভাবনা 20% থেকে 30%। ইউটিউবের ক্ষেত্রে ফুটেজে অনেক ছাড় পাওয়া যায়, ফেসবুক ফুটেজেও ছাড় খুবই কম দেয়, বাট মিউজিকের ক্ষেত্রে আসলে দুইটা প্ল্যাটফর্মের কথা যদি আপনি চিন্তা করেন, খুব বাজেভাবে ধরে। তাহলে আমাদের সমাধান কি? আমরা এইখানে যে মিউজিকগুলো আছে, এই মিউজিকগুলো কোনোভাবেই ইউজ করব না, কারণ আমরা কপিরাইট আসলে, ধরেন আপনারা এখন ইউজ করলেন, এখন আসলো না, আজকে আসে নাই, আগামীকালকে আসে নাই, 6 মাস পর আসে নাই, 6 বছর পর আসে নাই, ধরেন 8-9 বছর পরে গিয়ে আপনার চ্যানেল অনেক গ্রো করেছে, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, চ্যানেল থেকে আর্নিং আসতেছে, আপনি ওটার উপর রিলায়েবল, আপনার ধরেন 100 ভিডিও আছে চ্যানেলে যে এরকমভাবে আপনি মিউজিক নিয়ে ইউজ করেছেন, দেখবেন রাতারাতি ধূপ করে সব মিউজিক স্ট্রাইক আসছে, আপনার চ্যানেল গায়েব। এইটা হচ্ছে বড় একটা প্রবলেম। আমরা এই জন্য মিউজিক যেখান থেকে সেখান থেকে ইউজ করবো না। মিউজিক কোত্থেকে ইউজ করব? মিউজিকের সঙ্গে লাইসেন্স পাবো, লাইসেন্স ডাউনলোড করে সংরক্ষণ করব, যাতে ইন ফিউচার যত পরে হোক আসলে আমরা প্ল্যাটফর্মকে লাইসেন্সটা দিয়ে দিতে পারি যে এই হচ্ছে আমার মিউজিকের লাইসেন্স, আমার এই মিউজিক ইউজ করার রাইট আছে। ইজি প্রসেস। আমরা এই জন্য এখানে মিউজিক পুরোপুরি অ্যাভয়েড করব। তবে এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। একটা সাউন্ড ইফেক্টের ডিউরেশন সর্বোচ্চ 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে থাকে। মিউজিক না, কিন্তু আমি সাউন্ড ইফেক্টের কথা বলছি। ধরেন আমি ক্লিক লিখে এখানে সার্চ করলাম, দেখেন ক্লিক সাউন্ড ইফেক্ট লিখে আসছে। এইটা কিসের সাউন্ড? ধরেন মাউস ক্লিক করলে যে ক্লিক আসে না, একটা ক্লিক সাউন্ড আসে, আমি যদি এটা এখানে নিয়ে আসি, দেখেন ছোট্ট একটা ইফেক্ট, জাস্ট একটু ইফেক্ট। আমি যদি প্লে করি, সমুদ্র সৈকত, একটা কেমন একটা ক্লিক সাউন্ড উঠছে। এই ধরনের সাউন্ড ইফেক্ট আমরা এখান থেকে ব্যবহার করব। এই সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করলে সমস্যা নেই, তবে আমরা সেই সাউন্ড ইফেক্ট ব্যবহার করার ক্ষেত্রেও মাথায় রাখবো। দেখেন এখানে প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের ডিউরেশন আছে 1 সেকেন্ড করে, প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট যদি আপনি দেখেন 1 সেকেন্ড করে আছে। এই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করলে আপনার তেমন কোনো হ্যাসেল পোহাতে হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অনেক সাউন্ড ইফেক্ট থাকে 5, 6, 7, 8 সেকেন্ডের চলে আসে, এই ধরনের সাউন্ড ইফেক্ট হিউজ আছে, এই ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম তৈরি হবে। কী ধরনের প্রবলেম তৈরি হবে? ধরেন ওইটা তো কপিরাইট আসতে পারে। সাধারণত সাউন্ড ইফেক্ট আমরা 1 থেকে 2 সেকেন্ডে ইউজ করি। দেখেন আমি বলতে এখানে একটা 60 সেকেন্ডের সাউন্ড ইফেক্ট আছে, আমরা এটা ইউজ করব না। আমরা সর্বোচ্চ 2 সেকেন্ড 2.5 সেকেন্ডের সাউন্ড ইফেক্ট ইউজ করব। তাহলে আমরা মোটামুটি কি করব? মিউজিক সেকশন থেকে সাউন্ড ইফেক্ট ইউজ করব, এছাড়া কোনো কিছু ইউজ করব না। এখন দেখেন সাউন্ড ইফেক্ট নিয়ে যখন কথা বলছিলাম বা ভয়েস নিয়ে কথা বলছিলাম, এখানে যখন আমরা ভয়েস সেকশনটা যখন আমরা ফুটেজ সিলেক্ট করি, দেখেন এইখানের ধরনটা একরকম থাকে। যখন আমরা অডিও সিলেক্ট করি, এখানে অন্য অনেকগুলো অপশন চলে আসে। এখানে ভলিউম আপ ডাউন, ফেড ইন ফেড আউট সম্পর্কে অনেকগুলো আলোচনা হয়ে গিয়েছে, যেহেতু প্রিভিয়াস ক্লাসে করেছি, করবো না এইরকম আছে। আপনি চাইলে এখান থেকে আপনার সাউন্ড ইফেক্টের অবশ্যই আপনার সাউন্ড কমিয়ে নিতে হবে প্রত্যেকবার, কারণ
সাউন্ড ইফেক্টটা ভয়েসের থেকে বেশি হবে না, ভয়েসের থেকে কম হবে না, আবার ভয়েসের সঙ্গে ওভারল্যাপও করে যাবে না যে আপনার শোনা না যায়। মাইল্ড একটা হবে, যে কথা বলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু লাউড হবে, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়েসের সঙ্গে মিক্স থাকবে, হালকা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আসছে, মানে অডিয়েন্স শুনতে পাচ্ছে যে পিছনে একটা মিউজিক বাজে, বাট ওইটা তাকে ডিস্ট্র্যাক্ট করছে না, কথা শুনতে বাধা দিচ্ছে না। এবং তারপরে আসে সাউন্ড ইফেক্টের পার্ট, যে সাউন্ড ইফেক্টটা বোঝা গেছে যে এইখানে একটা ক্লিক পড়েছে, সেটা একটা সাউন্ড হয়েছে, বাট ওইটা খুব বেশি জোরে বা খুব বেশি আস্তে না, খুব বেশি আস্তে হলে তো শুনবেই না, এমনভাবে রাখতে হবে যাতে অডিয়েন্স হালকা একটা টের পায় যে হ্যাঁ একটা ক্লিক পড়েছে কোথাও একটা। ধরেন আপনি একটা এইখানে কোনো কিছুর উপর একটা ক্লিক দিয়েছেন ভিডিওর মধ্যে, সেইখানে একটা ক্লিকের সাউন্ড ইফেক্ট আছে, এটা অডিয়েন্স যাতে বুঝতে পারে জিনিসটা ন্যাচারাল লাগে। এই পুরো জিনিসটা কন্ট্রোল করার অপশন হচ্ছে আপনার এখান থেকে এই যে ভলিউমের যে লেভেলটা, অর্থাৎ এই স্কেলটা, এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে বারবার প্লে করে, যতবার ইচ্ছা ততবার প্লে করে শুনে বুঝবেন। এবার এখানে আসে যে কোনটার মিউজিকের কেমন থাকবে, এমনি কেমন থাকবে, ওইটা কীভাবে বুঝবো। এটা বোঝার ওই যে সহজ উপায়, 10টা ভিডিও দেখলে আপনি বুঝবেন যে ওদের ভলিউমটা কত জোরে শোনা যায়, তারপরে কতটুকু সাউন্ড ইফেক্ট শোনা যায়, তারপরে কতটুকু মিউজিক শোনা যায়। আপনি জাস্ট টাইম লাইনে এসে সেভাবে করে ওই যে যেটা শুনছেন সেটা আপনার উপরে অ্যাপ্লাই করে দেবেন। আর আমি তো আপনাকে দেখিয়ে যাবো ওই সামনের দিকে, অর্থাৎ আপনার কাছে দুটো পথ খোলা আছে, আমি তো দেখাচ্ছি, এবং আপনি যদি এর থেকেও করতে চান, অর্থাৎ এক্স্যাক্ট পাবো কই, মানে অনেকের মাথায় প্রশ্ন চলে যে ভাইয়া আপনি বইলা দেন সাউন্ড ইফেক্টের ভলিউম লেভেল হবে 50, হচ্ছে গিয়ে ওই তারপরে হচ্ছে মিউজিকের ভলিউম লেভেল হবে 60, ভয়েসের হবে 80, আপনি এরকম একটা বইলে দেন, আমি সারা জীবন এই অ্যাপ্লাই করে যাব, অন্য কিছু করবো না, এরকম ইন্টেনশন অনেকের থাকে। তাদের ক্ষেত্রে বা তাদের জন্য আমি এইটাকে ব্যাখ্যা দিলাম যে এভাবে করলে হবে না। বারবার আমি বলে আসছি অডিও এডিটিংয়ের ক্লাস থেকে যে প্রত্যেকের ভয়েস ওভার ভিন্ন হয়, ভয়েসের কোয়ালিটি ভিন্ন হয়, ভয়েসের ভলিউম লেভেল ভিন্ন হয়, সেইটার সঙ্গে সিনক্রোনাইজ করতে হলে অবশ্যই আপনাকে শুনে সময় নিয়ে করতে হবে। ওকে, যাই হোক, এখন আমরা এখানে সাউন্ড ইফেক্ট দেখলাম, এরপরে আসলে টেক্সটের একটা অপশন আছে। এই যে এখানে আসলে ডিফল্ট টেক্সট নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ডিফল্ট টেক্সট নেই বা ডিফল্ট টেক্সট নিতে চাই, তাহলে আমরা আমাদের মতো করে একটা টেক্সট নিয়ে লিখতে পারি কোনো কিছু। ধরেন আপনি কিছু লেখার চেষ্টা করছেন, আপনি সেই লেখাটা ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম ভয়েসে বলেছেন 2000 সাল বা ভয়েসে 1998 বলেছেন, বাট তার জন্মসাল আসলে 2003, সেইটা আপনি ধরেন লিখে দিলেন যে 2003, একটা সিম্পল টেক্সট। সেই জন্য আপনাকে এইখানে টেক্সট অপশনে এসে এই যে অ্যাড টেক্সটে দেখেন ডিফল্ট টেক্সট আছে, ডিফল্ট টেক্সটে যদি আপনি ক্লিক করেন, এইখানে আপনার কাছে এরকম একটা ডিফল্ট টেক্সট কথা লেখা আসবে। এখানে দেখেন লেখা আছে কিন্তু ডিফল্ট টেক্সট, এটা ডিফল্ট টেক্সটের একটা প্রিভিউ আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন, ডিফল্ট টেক্সট লেখা আছে, কিন্তু এইটা কিন্তু এই জায়গায় এইভাবে আসে নাই, অর্থাৎ এখানে আপনার টাইম লাইনে কিছু নেই, জাস্ট এটার প্রিভিউ দেখতে পাচ্ছেন ক্লিক করলে, যেমন এইখানে থাকা কিছু ক্লিক করলে এইখানে প্রিভিউ দেখায়। তাহলে এটা টাইম লাইনে আনতে কী হবে, কী করতে হবে, ডিফল্ট টেক্সটটাকে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন একটা লেয়ার এখানে অ্যাড হয়েছে, একটা এই কালারটার আমি নামটা ভুলে গিয়েছি, একটা লেয়ার অ্যাড হয়েছে, এবং এই পাশের যদি স্ক্রিনের দিকে আপনি তাকান, এই পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এই জিনিসটা মোবাইলেও সেম কাজ করে, সেমভাবে কোনো ধরনের চিন্তা করতে হবে না। আপনার এখানে এরকমভাবে চলে আসছে, এখন এইখানে আপনার লিখতে হবে যেটা আপনি লিখতে চান, যেই টেক্সট আপনি লিখতে চান সেইটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার এই যে লেয়ারটা সিলেক্ট আছে কিনা চেক করতে হবে, সিলেক্ট না থাকলে আসলে এই বক্সটা শো করবে না, সিলেক্ট থাকলেই শো করবে। কিন্তু যখন আমরা অনেকগুলো টেক্সট নিয়ে একসঙ্গে কাজ করব, ধরেন লাইক এর পাশে আর একটা টেক্সট, উপরে একটা টেক্সট, নিচে একটা টেক্সট, অর্থাৎ আপনি যদি কখনও যারা ভিডিও এডিটিং নিয়ে আগ্রহী তাদের আমি সাজেস্ট করবো একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলে লিঙ্কডিনে যারা ভিডিও এডিটর আছে তাদের ফলো করতে, তাদের পোস্ট দেখতে, দেখবেন যে তারা একটা টাইম লাইনে অনেক কিছু থাকে, মানে হিবিজিবি। আপনি যদি এই প্রথম অবস্থাতে দেখেন আপনার হয়তো বা মাথা ঘুরিয়ে যাবে যে এত কিছু আসলে এখানে ছোটো ছোটো ইফেক্ট, ছোটো ছোটো টেক্সট ইফেক্ট, ছোটো ছোটো ফুটেজ, ছোটো ছোটো ভয়েস, 10 থাকে ভয়েস আছে, উপরের 20টা লেয়ারে হচ্ছে ফুটেজ আছে, তার উপরের 10টা লেয়ারে হচ্ছে টেক্সট ইফেক্ট আছে। এই ধরনের সিনারিও তৈরি হবে যখন আমরা প্রফেশনালি জিনিসগুলো করা শুরু করব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু মনোযোগী হব যে আমরা এইটা এডিট করার চেষ্টা করছি, ওকে ফাইন, তাহলে আমাদের এটা সিলেক্ট আছে কিনা জাস্ট দেখবেন, সিলেক্ট করা থাকলে যেটা মার্কার থাকে, এখানে আমাদের এখন টেক্সটটা লিখতে হবে। আবার আপনি চাইলে এইখানে ডাবল ক্লিক করে এইটার মধ্যেও লিখতে পারেন, কিন্তু সহজ মাধ্যম হিসেবে যেহেতু ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট আবার ভিন্ন পথ অবলম্বন করব, এইখানে আপনি যদি লিখেন তাহলে সব থেকে ভালো হবে। ধরেন আমরা তো সাধারণত অধিকাংশ মানুষই বাংলা কন্টেন্ট তৈরি করব, সেই ক্ষেত্রে আমি বাংলা লিখছি, আপনি ইংলিশ কন্টেন্ট লিখলেন আপনার মতো। আচ্ছা, আমার এটা ইংলিশ এখনও আসতেছে কেন আমি বুঝলাম না।
আমার বাংলা কিবোর্ড মেবি ইনস্টল কর, আচ্ছা আসছে, সাল 2000, ধরেন 2000 আমি দিলাম। আমি এক যে সাল কতবার চেঞ্জ করলাম আর উল্টাপাল্টা বললাম, এই অবস্থাতে আসছে বাংলাটা টেক্সট। দেখেন এখানে লেখা সাল 2000 বা 2000 সাল, যেভাবে লেখেন, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য লিখলাম। এখন এই টেক্সটটা এরকম থাকলেও আপনি কিন্তু স্ক্রিনের উপর রেখে দিতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনি যদি কম্পিটিটরদের দেখেন যে তাদের টেক্সট এরকম সিম্পল থাকে না, তাদের টেক্সট একটু আলাদা থাকে। এইখানে আপনার পার্থক্য তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? আপনার টেক্সটটাকে মডিফাই করতে হবে। টেক্সট মডিফাই সর্বপ্রথম কাজ হচ্ছে ফন্ট চেঞ্জ করা। কারণ এখানে যদি আপনি দেখেন যে ফন্ট লেখা একটা অপশন আছে, এখানে সিস্টেম লেখা, সিস্টেমের ডিফল্ট ফন্টটা ও এই জায়গায় আপনার উইন্ডোজ ডিভাইস হোক বা ম্যাক ডিভাইস হোক বা মোবাইল ডিভাইস হোক, প্রত্যেকটা ডিভাইসের একটা ডিফল্ট ফন্ট সেট করা থাকে। এটা ডিভাইসের একদম কোর সেটিংয়ে থাকে, সেই ফন্টটাও এখানে শো করে অটোমেটিক। কিন্তু আপনি তো আর ভিডিওতে ওই ফন্ট রাখবেন না, তাহলে আপনাকে কি অপশনটা এখানে দেখেন সিস্টেম লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডিভাইসে যত ধরনের ফন্ট আছে প্রত্যেকটা ফন্ট আমাদের কাছে এরকম শো করবে। সেই প্রত্যেকটা ফন্ট থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট এখানে চুজ করে দিতে পারবো। আমরা যেই দেখেছিলাম ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে ডিভাইসে ইনস্টল করার যে প্রসেস, সেইভাবে যদি আমরা করে নেই আমাদের সেই ফন্টগুলো এখানে অটোমেটিক শো করবে। এই জায়গায় আসলে প্রচুর ফন্ট আছে, আপনি এখানে আসলে ইংরেজি ফন্ট সব কিছুই, এখানে আপনি লোকাল ফন্ট পাবেন না, অর্থাৎ আপনার যেই এমনি বাংলা ফন্ট থাকে সেই বাংলা ফন্টগুলো আপনি পাবেন না, আপনি হচ্ছে সবই ইংরেজি ফন্ট পাবেন। ইংরেজি ফন্ট বলতে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইংরেজি যেই শব্দতে যেটা লিখে সেই ধরনের ফন্ট পাবেন আপনি, র্যান্ডম ফন্ট পাবেন না। এবং এখান থেকে আপনি যে বাংলা ফন্টগুলো ইনস্টল করবেন সেগুলোই শুধুমাত্র আপনি দেখতে পারবেন। এই কারণে আপনাকে বাংলা ফন্ট প্রথমে ইনস্টল করে নিতে হবে এবং এখান থেকে সেই বাংলা ফন্টের নাম যেটা আছে সেই নাম ধরে সার্চ করে আপনাকে সেইটাকে সিলেক্ট করে দিতে হবে। এরকম এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে ফন্ট এরকম খুঁজে খুঁজে দেখছি, আপনি নাম সার্চ করেও এভাবে দিতে পারেন। আপনার ডিভাইসে যেই ধরনের ফন্ট আসলে আছে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে ফন্টটা এখানে শো করবে। জাস্ট পুরো প্রসেসটা খুবই সিম্পল। এরপরে আসলে আপনার এখানে টেক্সটে বিভিন্ন জিনিসপত্র, ইফেক্ট, প্রিসেট অনেক কিছু দেওয়ার সুযোগ আছে। এই সকল জিনিসপত্র আমরা দেখব পরবর্তী লেসনে, যেহেতু একটা লম্বা সময় আমরা টানা লেসনটায় অংশগ্রহণ করছি, বিরতিও দেইনি, তাহলে আজকের মতো শেষ করে এরপরে পরবর্তী লেসনে আমরা আবার আমাদের মতো করে সামনের দিকে অগ্রসর হব। ফন্ট আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারছেন। তারপরে কারো যদি ভিডিও এক্সপোর্ট দেয়া বা অন্য জিনিসপত্র করার প্রয়োজন পড়ে দেখতে চান, সেই ক্ষেত্রে তো আপনি এখানে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনি এখানে ভিডিওর এক্সপোর্টের একটা অপশন আসবে এবং সেই জায়গা থেকে আপনি খুব সহজেই ইজি প্রসেসে ভিডিওটাকে এক্সপোর্ট দিতে পারবেন। তবে এক্সপোর্ট দিতে গেলে আপনার কাছে আসলে ও অ্যাকাউন্ট ডিমান্ড করবে, যে আপনার এখানে একটা অ্যাকাউন্ট লাগবে, কারণ বলছিলাম এটা পেইড। যারা ক্যাপকাট ইউজ করবেন প্রফেশনালি তাদের ক্ষেত্রে এটা খুব একটা হ্যাসেলের বিষয় না, খুব একটা সহজ জিনিস। দ্যাটস ওয়াই আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে যাবেন, গিয়ে হচ্ছে এটা পারচেস করে ব্যবহার করা শুরু করবেন। প্রচুর ফিচার, এআই জিনিসপত্র সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন, স্বাভাবিকভাবেই কোনো ধরনের ইস্যু ফেস করবে না। তবে রিলায়েবল সোর্সে যাবেন, কারণ অনেকেই হচ্ছে গিয়ে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা, এই সেক্টরে অনেক ফ্রড হয়, সো সেই সব ব্যাপারে একটু সতর্ক থেকে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এছাড়া যদি চান যে না এক্সপোর্ট দিবেন না বা এআই ফিচার এখনই টেস্ট করবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অপেক্ষা আরও কিছুদিন করতে পারেন, এরকমভাবে ট্রাই করতে পারেন। অ্যান্ড এটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি, আচ্ছা আমি সফটওয়্যারটা একটু কেটে দিই। এটা যখন আপনার পুরো শেখার প্রসেসটা মোটামুটিভাবে চলে আসবে, আপনি কিছু ভিডিও তৈরি করে ফেলবেন, আপনার এক্সপোর্ট দিতে ইচ্ছা করবে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে তখন আপনি এই দিকে যেতে পারেন। তবে প্র্যাকটিস করার জন্য আমি বলবো যেখানে যত অপশন আছে উল্টাপাল্টা চেপে আপনি দেখতে পারেন, এই ফিচার ব্যবহার এক্সপ্লোর করতে পারেন। যেহেতু খুব বেশি একটা কস্টলি হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার জন্য ইজিও হয়ে যেতে পারে। এই হচ্ছে ওভারঅল বিষয়। আমরা আবার পরবর্তী লেসনের থেকে আরও নতুন উদ্যমে আরও সুন্দর করে শেখার চেষ্টা করব। তাহলে আজকের মতো শেষ করব, আপনাদের মতামত জানার চেষ্টা করব। আচ্ছা আমি মন্তব্যগুলো পড়ি, তারপরে এইসব ব্যাপারে আমি আসলে পরে যাচ্ছি। ওকে, একটু শিফট করে নিই। কমেন্ট,
আচ্ছা, এইখানে নোটিফিকেশন না পাওয়ার ব্যাপারটা আসলে একটু আনফরচুনেট একটা ঘটনা। এটা হচ্ছে একটু দ্রুত আসলে আজকে বেশি প্রিপারেশন নিয়ে বসতে বসতে দ্রুত শুরু হয়ে করে ফেলেছি ব্যাপারটা। আসলে দুঃখজনক। আহ, কিন্তু ওইভাবে আসলে একটু দ্রুত শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ টাইমের ব্যাপারে খেয়াল না করেই আমি অসাবধানতাবশত পুরো ব্যাপারটা ঘটিয়ে ফেলেছি। যাই হোক, আশা করছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া। ফন্টের কালার গ্রেডিং নিয়ে যদি কিছু বলতেন, কিভাবে মেনটেন করব কালার গ্রেডিং বা এই ধরনের খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে উম, আমরা আলাদা সামনে ক্লাস পাবো। আচ্ছা, যারা ক্যামেরা কন্টেন্ট তৈরি করবে তারা কি ভিডিও এডিট শেখানো হবে? জি, ক্যামেরা কন্টেন্টের জন্য ভিডিও এডিটিং শেখানো হবে, সমস্যা নেই। ভাই, আমার ভয়েস নিয়ে একটা সমস্যা হচ্ছে, এআই ভয়েসটা ন্যাচারাল হচ্ছে না। যেমন এর উচ্চারণ বানিয়ে দিয়েছি 11 ল্যাব দিয়ে। এই ধরনের যেইটা হয় ওই ধরনের পেইড থাকলে ওইখানে দেখবেন ন্যাচারাল টোন আছে, ওইটা দেখবেন দিবেন, দেখবেন যে অনেকাংশে ঠিক হয়ে গিয়েছে। তারপরও যেটা হয় আসলে ওইটুকু মেনে নিয়ে চলতে হবে। আস্তে আস্তে এগুলো ওভারকাম হয়ে যাবে, সমস্যা নেই। আর সবকিছু হয়তো বা একসঙ্গে হবে না, তবে ধীরে ধীরে হয়ে যাবে। প্রিমিয়ার প্রো আফটার এফেক্টের ক্লাস হবে কি? জি, প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট শেখানো হবে। ইনফোগ্রাফ ভিডিওর জন্য ক্যাপকাটের ম্যাপ ট্রানজিশন ইফেক্ট কিভাবে বানাবো, আহ, এই ব্যাপারে আমরা আলাদা ক্লাস থাকবে, সেখানে দেখাবো। আমরা তো কেবল জার্নিটা শুরু করলাম, কেবল 1-2টা ক্লাস হলো। ক্লাস প্রান্তর ছিল ভাই, আমার কি কিছু প্রিমিয়াম কন্টেন্ট দেয়া হবে? আমি প্রিমিয়াম ফন্ট দেওয়া হবে ভাইয়া। ফন্টের বিষয় কি, সাধারণত বাংলা ফন্ট যেটা, ওইটা একজন ইন্ডিভিজুয়াল যিনি ফন্ট মেকার থাকেন উনি অনেক কষ্ট করে ফন্ট তৈরি করেন। আপনি যদি কখনো ফন্ট তৈরি করতে চান তাহলে দেখবেন যে এটা করাটা কতটা ডিফিকাল্ট। উনি অনেক কষ্ট করে ফন্ট তৈরি করে, তো এত কষ্ট ধরেন, হিউজ হিউজ কষ্ট করে তৈরি করার পরে একটা ফন্ট 100 টাকা, 90 টাকা, 80 টাকায় সেল করে। এইখানে তার এই কষ্টের মূল্য আসলে একটু পে করেই দেওয়া উচিত। এইটা আসলে করাটা ঠিক না। ভাই, অডিওর জন্য কেনা বেস্ট হবে অডাসিটি না অ্যাডোবি প্রিমিয়ার প্রো? আচ্ছা, অ্যাডোবি অডাসিটি তো ফ্রি, আপনি যদি অডিশন দিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে অডিশন বেস্ট হবে। আচ্ছা, আমাদেরকে ক্যাপকাট দিয়ে এডিটিং শেখানো হবে? জি ভাই, এই যে মাত্র যে ক্লাসটা অংশগ্রহণ করলেন বা যেটা শিখলেন এইটা ক্যাপকাটিং। ভাইয়া, যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করবে তাদের এআই ভিডিও নিয়ে কোনো ক্লাস হবে কি, একটু জানাবেন। জি, এআই নিয়ে আলাদা ডেডিকেটেড ক্লাস থাকবে, সেইখানে আমরা সকল ধরনের এআই দেখব, কিভাবে আপনারা এআই ব্যবহার করবেন কিভাবে করবেন না, ওভারঅল A to Z সবকিছুই দেখবো, সমস্যা নেই। সেইখান থেকে এগুলো দেখতে বা জানতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার একটা ছোট প্রশ্ন আপনার কাছে সফটওয়্যার সম্পর্কে, যারা উইন্ডোজ ব্যবহার করে তাদের জন্য তো আপনারা সফটওয়্যার দিয়েছেন, আর যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য কি আপনারা কোনো প্রকার সফটওয়্যার প্রোভাইড করবেন না? কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, ম্যাকের ব্যাপার কি, ম্যাকে প্রি অ্যাক্টিভ ভার্সন ওইভাবে কাজ করে না। যদি কাজ করতে হয় সেই ক্ষেত্রে সুডো পারমিশন দিতে হয়, ম্যাকের সিকিউরিটি যে লেয়ারগুলো আছে সেটার অনেকটাই ব্রেক করে ফেলতে হয়। এই জায়গাটিতে আসলে হাই রিস্ক থাকে যারা ম্যাক ইউজার। সো সেই জন্য আমরা দেই না, কারণ ওইটা ইউজাররা ওইভাবে ওইটা হ্যান্ডেল করতে পারে না। আর যেহেতু খুব বেশি একটা না, এবং ম্যাকে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য আসলে অফিসিয়াল সফটওয়্যারই ব্যবহার করতে হয়। সব মিলে ম্যাকের সফটওয়্যার আসলে ওইভাবে আমরা প্রোভাইড করি না। ভাইয়া, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়টা কি বাড়ানো যাবে, বিশেষ করে দেশের বাইরে যারা আছে তাদের কথা বিবেচনা করে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা নিয়ে কথা বলবো। ভাই, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সারাদিন মোবাইল ক্যাপকাট প্রিমিয়ার নিয়েছি, বাট আপনার মতো ফিচার আসেনি। আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে সকল ফিচার আছে, বাট আপনাকে একটু নিচের দিকে চেক করতে হবে। মোবাইলের যে লেসনটা সেখানে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সব ফিচার সেম। আমি তো নোটিফিকেশন পাই না, 50 মিনিট দেরিতে ক্লাসে ঢুকেছি। আচ্ছা, এই ব্যাপারে আমি মাত্রই বলে নিয়েছি ভাই, আমি তো ইংলিশ ভিডিও বানাবো 11 ল্যাব দিয়ে। 100% ন্যাচারাল হবে কি? জি, 100% ন্যাচারাল হবে, কোনো সমস্যা নেই। সব ফ্রি অ্যাপ ব্যবহার করতে দিচ্ছেন। আগে তো আপনারা বলেছিলেন সব পেইড অ্যাপ দেওয়া হবে, এখন কোনো পেইড অ্যাপ আপনারা দেন নাই কেন? কোনো পেইড অ্যাপ দেই নাই মানে? আমরা তো অ্যাডোবি অডিশন দিয়েছি। অ্যাডোবি অডিশন তো পেইড। অ্যাডোবি অডিশনের প্রি অ্যাক্টিভ ভার্সন তো দিয়েছি, তাহলে আপনি এটা কিভাবে বললেন?
ভাইয়া লাইফস্টাইল 2 মিলিয়নের মতো মিউজিক রিভিউ ভিডিও হিন্দিতে বানাবো, তো ওটার কপিরাইট, হ্যাঁ ওই যে ওটার কপিরাইট রিলেটেড, কপিরাইট কিভাবে রিমুভ করবেন, আচ্ছা এই যে সফটওয়্যার নিয়ে যেই খান ভাইয়া প্রশ্ন করেছেন, একটু আপনি জানাবেন যে অ্যাডোবি অডিশনটা আসলে কি, আর ওইটা দেয়া হয়েছে আসলে তাহলে কিসের জন্য। আপনি এই কপিরাইট রিলেটেড, মাহবুবুর রহমান ভাইয়া, এই যে কপিরাইট রিলেটেড এই জিনিসপত্র দেখানো হবে এবং আপনি নিজে থেকে কপিরাইট রিমুভ করতে পারবেন। ভাইয়া অনেকগুলো ক্লাস তো করলাম আপনার সাথে, বাট এখনো তো ফেস দেখালেন না, আমরা দেখবো সামনে, সমস্যা নেই। ভাইয়া থার্ড পার্টি মেথডে কিভাবে 11 ল্যাব কিনবো, আপনি সাপোর্টে যোগাযোগ করেন, সেখান থেকে হয়তো বা দুই একটা ঠিকানা দেওয়া হবে, সমস্যা নেই। যদি আমরা যাদের কাছ থেকে নেই তাদের কাছ থেকে আপনি নিতে চান, আর যদি সেটা না চান সেই ক্ষেত্রে আপনি বাইরে অনেক পেজ আছে সেখান থেকে নিয়ে নিতে পারেন। ভাইয়া একটু কষ্ট করে কমেন্ট করেন যে আমরা যে অ্যাডোবি অডিশন দিয়েছি এটা আসলে কি দেওয়া হয়েছে তাহলে, বা এটার ব্যাপারে আপনার মতামত একটু জানান, তারপর আমি ক্লাসটা শেষ করবো, যেহেতু আমরা একটা বেশ লম্বা সময় ধরে ক্লাসে অংশগ্রহণ করছি। দ্যাটস ওয়াই আমরা আর কমেন্ট করে বা কমেন্ট রিলেটেড জিনিসপত্র নিয়ে বেশ লম্বা সময় এই ক্লাসটাকে টানবো না, আবার পরবর্তী ডেতে নতুন দিন নতুন ক্লাস দিয়ে শুরু করবো, ওকে? একটু কমেন্ট করেন আমাকে যে আসলে তাহলে অ্যাডোবি অডিশনটা কি, বা এটা কিভাবে কি করে বা কিভাবে করা যায়, একটু যদি আমাকে জানাতেন। তাহলে আমি অ্যাডোবি অডিশনটা নিয়ে কথা বলতাম। ভাইয়া আজকে সেশন অনুশীলন করি, নেক্সট ক্লাসে প্রশ্ন করবো, আচ্ছা ঠিক আছে, এটাই সব থেকে ভালো হবে। আহ, উম, আচ্ছা ভাইয়া, যিনি সফটওয়্যার নিয়ে প্রশ্ন করেছেন একটু কাইন্ডলি বলেন, তাহলে আমি ক্লাস শেষ করব। আপনি আমাকে জাস্ট একটু বলেন যে আসলে যেই সফটওয়্যারটা অ্যাডোবি অডিশন দেওয়া হয়েছে, সে হয়তো বলবে না ভাইয়া। আচ্ছা, আমরা অ্যাডোবি অডিশন তো দিয়েছি, প্রি অ্যাক্টিভ দুটো ভার্সন দিয়েছি, এর মধ্যে একটা ভার্সন প্রপারলি, হ্যাঁ যে চলে যেতে পারেন, প্রপারলি কাজ করে ভয়েস নিয়ে কিভাবে ন্যাচারাল ভয়েস বানাবে, 11 ল্যাবের ভয়েস আপনি ন্যাচারাল বানাতে গেলেও পারবেন না, যেটা আসে ন্যাচারালি ওইটাই বেস্ট। ভাই আমার কম্পিউটারের জন্য এসএসডি দরকার, যদি এসএসডি ব্যাপারে 1 মিনিটের কথা বলে কোনো এই সব বিষয়ের জন্য সাপোর্টে নক করবেন, সেখান থেকে ডেডিকেটেড সাপোর্ট দেওয়া হবে, এগুলোর জন্য ক্লাসে নক করলে আসলে আপনি তেমন ভালো সমাধান পাবেন না, আমি আপনাকে ওটা হুট করে বলবো, বাট ক্লাসে যদি সাপোর্টে বলেন সেই ক্ষেত্রে আপনাকে আমি ডিটেইলে বিস্তারিত সেখান থেকে সহযোগিতা করতে পারবো, এটা বেশি ভালো না? ভাই ক্যাপকাট অনেক ফুটেজ পাওয়া যায় না কেন? ওইখানে সব ফুটেজ তো পাবেন না, ফুটেজের জন্য অনেক অনেক ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, অনেক অনেক ওয়েবসাইট থেকে নিতে হবে, আমরা ডে বাই ডে দেখাবো, এরপরে লিস্ট দিয়ে দেবো, ডক দিব, যে এতগুলো ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ফুটেজ সংগ্রহ করতে পারেন, কোনো ধরনের ইস্যু ফেস করবেন না। যাই হোক, যেহেতু তেমন আর কোনো প্রশ্ন নেই, আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।